আচ্ছা, টেকনিক্যাল এরর হওয়ার জন্য আসলে মিটিংটা এন্ড হয়ে গেছে, বুঝতে পেরেছেন? সবাই কি দেখতে পাচ্ছেন? জি স্যার। আজকে আমরা কথা বলবো হচ্ছে যে লাস্ট প্রপোজাল কিভাবে লেখে, আর হচ্ছে আপনার এই দুপুরের জন্য ছিল নাকি সকালে দুপুরে না করলাম? আচ্ছা, আমি পরে দেখি। ওয়াই প্রপোজাল রাইটিং? প্রপোজাল রাইটিং কেন? প্রপোজাল রাইটিং হচ্ছে যে আপনি যে কোনো কাজ করেন বা বায়ার আপনাকে যদি রিকোয়েস্ট পাঠায় অন দ্যাট পার্টিকুলার টাইমে আপনাকে একটা প্রপোজাল পাঠাতে হবে। প্রপোজালের ধরনটাই কেমন হবে, প্রপোজালটা কত ওয়ার্ডের মধ্যে লিখতে হবে, প্রপোজালটা কি রকম হবে, এই নিয়ে আমরা ইয়ে করি। সবাই কি দেখতে পাচ্ছেন? জি স্যার। হাউ টু রাইট আ প্রজেক্ট প্রপোজাল। আপনি একটা প্রজেক্টের প্রপোজাল কিভাবে লিখবেন? প্রথমে আজকে যে প্রবলেমটা বায়ার আপনাকে বলবে, এই প্রবলেমের উপর বেস করে আপনি এই প্রবলেমটাকে ফাইন্ড আউট করবেন, সলিউশন দিবেন এবং সেই সাথে একটা ভিশন করবেন, ভিশন বোর্ড ডেভেলপ করবেন। ভিশনটা কি হচ্ছে যে মানে জাস্ট হচ্ছে বিগার পিকচারে এই মানে যে এই প্রবলেমটাকে বিগার পিকচারে আর কি আপনি দেখতে হবে। জাস্ট হচ্ছে অপরচুনিটিটাকে আপনাকে গ্র্যাব করতে হবে এবং সেই সাথে বেনিফিটস গুলা কি কি এই জিনিসগুলো আপনাকে দেখতে হবে। আর অবশ্যই আপনার সার্ভিস কিংবা সার্ভিসটাকে ডেলিভারেবল হতে হবে, ডেলিভারেবল। আপনি যাতে রাইট টাইমে ডেলিভারেবল দিতে পারেন। আর সাকসেস ক্রাইটেরিয়া, অবশ্যই এটা সাকসেস ক্রাইটেরিয়ার অন্তর্ভুক্ত হতে হবে বা সাকসেস কিভাবে আপনি ক্রাইটেরিয়াতে নিতে পারেন। আর ডেডলাইন তো আপনার একটা ডেডলাইন দেওয়াই থাকে। প্ল্যান, আপনাকে যে কোনো কাজ করার আগে অ্যাপ্রোচ মানে প্ল্যান করে নিতে হবে, প্ল্যান এবং কি অ্যাপ্রোচে কাজ করবেন। কস্ট এবং বাজেট এটা আপনাকে বায়ারই কিন্তু দিয়ে দিবেন, বুঝতে পেরেছেন? কস্ট এবং বাজেট ওটা কিন্তু ওইখানেই শো করে। আর এখানে বিষয় একটা বিষয় হচ্ছে যে আপনার কাছে 20% তো আপনাদের কাছ থেকে কেটে নেবে, রাইট? আপওয়ার্ক এবং ফাইবারে হচ্ছে 20% আপনাদের কাছে কেটে নেবে, বাকিটা হচ্ছে আপনাদেরকে পে করবে। আপনারা এই অনুযায়ী হচ্ছে আপনাদের নিজেদের প্ল্যানটাকে ডেভেলপ করবেন। আর যেহেতু আপনারা ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট নিয়ে কাজ করবেন, ইন দ্যাট পার্টিকুলার টাইম আরেকটা জিনিস কাজ করবেন, সেটা হচ্ছে যে টু ডু লিস্ট করবেন, খাতায় টু ডু লিস্ট। কোন কাজটা আগে করবেন, কোন কাজটা পরে করবেন, এই জিনিসটাকে জাস্ট ভেঙে ভেঙে মানে এবং আপনাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং কোন ল্যাঙ্গুয়েজ বা কোন কাজটা আগে করতে হবে, কোন কাজটা পরে করতে হবে, স্টেপ বাই স্টেপ হচ্ছে আপনার ইয়াটা করে নেবেন, স্ক্র্যাচ করে নেবেন 1 2 3 4, হ্যাঁ এটার পরে এটা করবো। সবাই কি আমার কথা বুঝতে পেরেছেন? জি আদারওয়াইজ আপনি কাজে মানে কাজ গুছাতে পারবেন না। কাজ করতে পারে সবাই, কাজ অর্গানাইজ বা গোছানো কিন্তু একটা মানে সবচেয়ে বেশি ডিফিকাল্ট কাজ হচ্ছে কাজকে গোছানো, বুঝতে পেরেছেন? অর্গানাইজ করা, আপনি কাজ করতেছেন লাস্ট পর্যন্ত অর্গানাইজ করতে পারলেন না, বা ডেকোরেশন বা প্রেজেন্টেশন, আপনি যত ভালো প্রেজেন্টেশন দিতে পারবেন একটা ওয়ার্কের, তত বেশি কিন্তু লুক্রেটিভ। আর একটা বিষয় হচ্ছে যে কাজ ভেতরে যাই হোক কিন্তু আর একটা বিষয় হচ্ছে যে লুক্রেটিভ হতে হবে, লুক্রেটিভ। যে কোনো ওয়েবসাইট দেখার সাথে সাথে যাতে আই ক্যাচ, 5 সেকেন্ডের মধ্যে কিন্তু মানুষের মানে আই ক্যাচ ইয়াটা নিতে হবে না, এই মানে যে কাজটা করেছে এটা লুক্রেটিভ এবং সেই সাথে কোয়ালিটিতে কম্প্রোমাইজ করা যাবে না। বুঝতে পেরেছেন সবাই? কথা কি বুঝতে পেরেছেন সবাই? জি স্যার। জি স্যার। কাজের ক্ষেত্রে কখনোই আপনার ফাঁকি দেওয়া যাবে না বা কাজকে যেমন তেমন কাজ হিসেবে চালায় দেওয়া যাবে না। ইউ হ্যাভ টু ওয়ার্ক রিয়েলি রিয়েলি হার্ড এবং স্মার্ট ওয়ার্ক। আপনি যদি কোনো জিনিস না বুঝেন না পারেন, আপনি অন্য কারো হেল্প নিতে পারেন, যে আমি এই কাজটা এইভাবে পারছি না, আমাকে একটু হেল্প করেন।
সো হেল্প নেবেন, সেই ক্ষেত্রে আপনি ইউটিউবের হেল্প নিতে পারেন, গুগলে হেল্প নিতে পারেন, কোনো মেন্টরের হেল্প নিতে পারেন। এভাবে আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। সবাই কি দেখতে পাচ্ছেন? জি এখানে প্রত্যেকটা কাজ বা আপনার তো নিজস্ব পার্সোনাল গোলস আছে, প্রত্যেকটা কাজের জন্য গোলস আছে, প্রত্যেকটা কাজের জন্য স্ট্র্যাটেজি আছে। এবং আপনি যদি মানে নিজে কাজ করতে চান তাহলে নিজে কাজ করতে পারেন, কিন্তু কোনো টিমের মাধ্যমে হয়ে কাজ করতে পারেন, বা টিমের কাজ ভাগাভাগি করে দিতে পারেন। আইডিয়া শেয়ার করবেন এবং ইনোভেশন, আপনি কোন স্ক্র্যাচ থেকে কাজটাকে ডেভেলপ করবেন, এটাই মানে ইয়াটা ডেভেলপ করবেন, আইডিয়া প্যানটা। আর ইনোভেশন তো অবশ্যই আপনাকে, প্রত্যেকটা ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট কাজটাই হচ্ছে ইনোভেটিভ বা ক্রিয়েটিভ একটা কাজ। বুঝতে পেরেছেন? স্যার। সো এইভাবে আপনারা কাজ করবেন। আর হচ্ছে পারফরমেন্সের বিষয়টা অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে। পারফরমেন্স যাতে হাই পারফরমেন্স দেয়, এবং সেই সাথে কম্পিটিশনও যাতে, মানে আপনি যাতে কম্পিটিশনে যাতে টিকে থাকতে পারেন, কম্পিটিশনে টিকে থাকবেন বিজনেস ওয়ার্ল্ডে। এবং প্রত্যেকটা দেখেন এক একটার সাথে কিন্তু এটা কিন্তু ফ্রি। জাস্ট প্রথম দিকে আছে কিন্তু একেবারে নিচের দিকে আছে, রুটের দিকে হচ্ছে প্ল্যান। তারপরে কিন্তু অন্য জিনিস কিন্তু আস্তে আস্তে মানে আপনার ব্রাঞ্চ কিন্তু ছড়িয়েছে। একটা ট্রি এর যে আমরা সাধারণত ডালপালা যেটা দেখি, বুঝতে পেরেছেন? স্যার। আর একটা বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করি, লাইফ ইজ নট ইজি। আসলে লাইফ কখনোই ইজি না, লাইফ ইজ সাফারিং। ইউ হ্যাভ টু টেক ইউর ওন রেসপন্সিবিলিটি, আপনার রেসপন্সিবিলিটি আপনাকে নিতে হবে। এখানে হচ্ছে স্যাম্পলস অফ প্রপোজাল রাইটিং এর একটা স্যাম্পল, সবাই কি দেখতে পাচ্ছেন? জি এখানে হচ্ছে কি যে আপনি যে কোনো প্রপোজাল লিখতে গেলে আপনাকে শর্ট অ্যান্ড সুইট লিখতে হবে, শর্ট অ্যান্ড সুইট। এটা অনেক লেন্দি হবে না, 75 to 100 ওয়ার্ডস, 75 থেকে 100 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে। বুঝতে পেরেছেন? হ্যাঁ এবং সেই সাথে আপনাকে সবকিছু, এই যে এইখানে মনে করেন মানে আপনি কোন বিষয়ের উপর এক্সপার্ট, সেটা কিন্তু প্রথমেই কিন্তু আপনাকে করতে হবে, অ্যাপ্রোচ করতে হবে যে আমি এই বিষয়ের উপর কাজ করতে পারি। সেকেন্ড ওয়ানটাতে আপনি ভেঙে দিচ্ছেন, মানে ভেঙে এই মানে ফার্স্ট প্যারার সাথে সেকেন্ড প্যারার কিন্তু জাস্ট ক্রোনোলজিক্যাল একটা অ্যাপ্রোচ আছে, ভেঙে দিচ্ছেন আপনি কোন বিষয়ে। আপনি উপরে জাস্ট শুধুমাত্র ও যে একটা জব পোস্ট করেছে, এইটার পোস্টের এগেনস্টে আপনি হচ্ছে যে আপনি এক্সপার্ট, আপনি কাজটা করতে পারবেন, এটা আপনাকে অ্যাসিওর করতে হবে। দেন হচ্ছে যে আপনার ব্যাকগ্রাউন্ড নিয়ে আপনাকে আলোচনা করতে হবে, আর কোন বিষয়ের উপর আপনি স্পেশালাইজ সে বিষয় নিয়েও কিন্তু আপনাকে কথা বলতে হবে। আর লাস্টের দিকে হচ্ছে যে আপনি যে লিখতে পারেন এবং কোনো কিছু রেকমেন্ড করতে পারেন, কোনো টেকনোলজির সাথে কোন টেকনোলজি ইউজ হবে, এই বিষয়ে আপনাকে বলতে হবে। আর তাকে জানাতে হবে, লেট মি নো ইফ মাই প্রোফাইল লুকস ইন্টারেস্টিং। আমার প্রোফাইল যদি মানে তোমার সাথে বা আপনার সাথে যদি ম্যাচ আপ করে বা ক্যাচ আপ করে, সেই ক্ষেত্রে আমরা আর কি উই ক্যান সেট আপ এ টাইম টু টক, আমরা দুজন কথা বলতে পারি এবং ওই অনুযায়ী আমরা কাজ মানে সেটেল ডাউন করতে পারি। তাকে আমন্ত্রণ জানানো। বুঝতে পেরেছেন? জি স্যার। ইনভাইটেশনটা দিতে হবে খুবই পোলাইটলি দিতে হবে, যাতে সে না করতে না পারে। এখানে কাভার লেটার কেন দরকার? কাভার লেটার দরকার হয়েছে ফর ইওর জব পারপাস। আপনার জব পারপাস কিংবা লিঙ্কডইনের যে প্রপোজাল গুলো পাঠাবেন, এই ক্ষেত্রে আপনার কাভার লেটারটা দরকার হবে। আপনার এই পর্যন্ত কে কতজন কাভার লেটার লিখেছেন? কভার লেটার। কভার লেটার। আপনার সিভির সাথে সাধারণত কাভার লেটার দিতে হয়, বুঝতে পেরেছেন?
লিখিনি লিখেন নাই? আপনার কোনো কোম্পানিতে মানে জব পোস্ট যখন দেওয়া হয়, কভার লেটারটা দেওয়া হয়, এটা কখনো দেন নাই আপনাকে কেউ কখনো? ও আমি তো দেয়নি, অন্য কেউ দিয়েছে কিনা এখানে। অন্য কেউ দিয়েছেন? কভার লেটার কি দিয়েছেন? স্যার কাভার লেটার তো সাধারণত দেখা গেল আমি ইমেইলে কোনো সিভি পাঠাবো, সেক্ষেত্রে তো সেটা দরকার হয়। ইমেইলে সিভি পাঠালে কিংবা লিঙ্কডইনে জি, কারো কাছে তাহলে কভার ইনভাইটেশন লেটার। কিংবা সিভি পাঠালে কভার লেটার একটা দরকার হয়, কভার লেটার দিতে জি হয়। স্যার। আর প্রপোজাল এবং কভার লেটারের মধ্যে ডিফারেন্ট হচ্ছে কি, প্রপোজালটা 75 to 100 ওয়ার্ডস এর মধ্যে হয়, কভার লেটারটা একটু মানে যে আপনার ইয়া হয়, মানে একটু বড় হয় কভার লেটারটা, বুঝতে পেরেছেন? জি। প্রপোজালটা একটু শর্ট হয়, বাট কভার লেটারটা একটু সবসময় বড় হয়। কারণ হচ্ছে যে আপনার কভার লেটারের মধ্যে অনেক ইনফরমেশন থাকে, আপনি কোথায় স্টাডি করেছেন, কি কি করেছেন, টোটাল হোল একটা ডেসক্রিপশন। কিন্তু প্রপোজালের ক্ষেত্রে এটা থাকে না। প্রপোজালের ক্ষেত্রে জাস্ট আপনি কোন বিষয়ের উপর স্পেশালাইজড, বা কোন প্রবলেমটা আপনাকে দিয়েছে, এই প্রবলেমটা মানে যে জাস্ট ফাইন্ড আউট করা। এখানে একটা কভার লেটারের স্যাম্পল দেওয়া আছে, সবাই দেখতে পাচ্ছেন? জি। তো এখানে কভার লেটার যেটা স্যাম্পল দেওয়া আছে, আপনারা এটা ইউজ করতে পারেন, এবং আপনাদের মানে যেটা আমি মানে দিয়ে দিয়েছি, অলরেডি দিয়ে দিয়েছি, আপনারা আপনাদের মতো করে সাজিয়ে নেবেন। আর ভবিষ্যতে আপনারা কখনো যদি কেউ এমএনসি তে কাজ করতে যান, এই জিনিসগুলো আপনাদের ভালো কাজে লাগবে। স্যার এই বুঝতে পেরেছেন? প্রেজেন্টেশন ফাইলটা দিয়ে দিয়েছেন? হ্যাঁ, প্রেজেন্টেশন ফাইলটা আমি দিয়ে দিয়েছি। কোথায়, গ্রুপে? চ্যাট বক্সে দিয়ে দিয়েছি, কেউ গ্রুপে আপলোড দিয়ে দেন। জুমের কোনটা চ্যাটে দিয়েছিলাম কোনটা স্যার? আজকেরটা। ওই মানে প্রেজেন্টেশনটা আপনি যেটা ইউজ করতেছেন হ্যাঁ 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 হ্যাঁ, এটা। এটা দিয়ে দিছি, 7 নম্বর আর 8 নম্বর এই দুইটাই দিয়ে দিছি। থ্যাংক ইউ সো মাচ। ওরকম স্যার। তো আপনারা সবাই তো তাহলে ইয়ে আর কি, আপনার কভার লেটার এবং হচ্ছে প্রজেক্ট প্রপোজাল লিখতে পারবেন, রাইট? প্রজেক্ট প্রপোজালটা দরকার হবে হচ্ছে আপওয়ার্কের জন্য, ফাইবারের জন্য প্রজেক্ট প্রপোজালটা খুব একটা দরকার হবে না, বুঝতে পেরেছেন? জি স্যার। আপওয়ার্কের জন্য প্রজেক্ট প্রপোজালটা আপনাদের দরকার হবে, আর কভার লেটারটাও আপওয়ার্কের জন্য দরকার হবে। ফাইবারের জন্য খুব একটা বেশি ফর্মালিটি আমি দেখেছি, ফাইবারে খুব বেশি ফর্মালিটি মানা হয় না, বাট আপওয়ার্কের ফর্মালিটি মানে 100-এ 100 মানা হয়, বুঝতে পেরেছেন? জি আর আপনারা ফাইবারে কাজ করে এক্সপার্ট হওয়ার পরে আপওয়ার্কে আপনারা কন্টিনিউ করবেন। বেটার হয় হচ্ছে যে জাস্ট হচ্ছে ন্যাশনাল, আমি যেটা মনে করি হচ্ছে ফাইবার হচ্ছে মানে মনে করেন যে ন্যাশনাল, মানে যে জাস্ট হচ্ছে ন্যাশনাল হচ্ছে যে কিছু কিছু টুর্নামেন্ট হয় না, জি। ন্যাশনাল কিছু কিছু টুর্নামেন্ট এর, এইটা হচ্ছে ফাইবারের হচ্ছে যে ইয়েগুলা কাজগুলা, বাট ইন্টারন্যাশনাল যে টুর্নামেন্ট গুলো হয় সেটা হচ্ছে আপনার আপওয়ার্কের কাজগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল টুর্নামেন্টের মতো। এখানে আপনি জাস্ট যদি একবার শুরু করেন, আপনাকে পেছনে মানে যে যাওয়া যাবে না বা থামা যাবে না, ইউ হ্যাভ টু ওয়ার্ক, মানে আপনার ওয়ার্ক ফ্লোটা সবসময় কিন্তু আপনাকে কাজ করতেই হবে। এর কারণে দেখবেন যে কিছুদিন কাজ করার পরে যখন আপওয়ার্কের আইডিটা ফেলে দিবেন, সাথে সাথে কিছুদিন পরে কিন্তু সাসপেন্ড করে দিবে, ঠিক আছে? জি কথা কি সবাই বুঝতে পেরেছেন? জি আর একটা বিষয় হচ্ছে যে মানে ওয়াই সেলস, আপনারা কেন সেলস করবেন বলেন তো, কেন সেলস করবেন? ওয়াই সেলস ফর প্রফিট। আপনি যদি সেল না করেন, আপনি কি টিকে থাকতে পারবেন মার্কেটে? না। আপনি যে কোম্পানিতে এখন জব করছেন, ওই কোম্পানি যদি সেলস না হয়, সে কি আপনাকে রাখতে পারবে? না। আলটিমেটলি সেলসই কিন্তু একটা কোম্পানিকে টিকে রাখে, বুঝতে পেরেছেন? জি একটা কোম্পানিকে টিকায় রাখে কিন্তু সেলস।
কি বুঝতে পেরেছেন যে সেলস একটা কোম্পানিকে টিকে রাখে, যে কোম্পানি সেলস নেয় ওই কোম্পানি কি ব্যাংকরাপ্ট হয়ে যায় না? সেলস ডাউন হলে কি এমপ্লয়ি মানে যে যে কোভিড এর কারণে শুধুমাত্র গ্রোসারি থেকে শুরু গ্রোসারি মেডিসিন এবং ফুড আইটেম গুলোর হচ্ছে ডিমান্ড আছে, অন্যান্য আইটেম গুলো হচ্ছে তেমন একটা ডিমান্ড নেই, তারপরে কি ওই বিজনেস গুলো ব্যাংকরাপ্ট হয়ে যাচ্ছে না? হ্যাঁ। তো আগামী 2 থেকে 3 বছরে আপনি মনে করেন কি যে কোন ইন্ডাস্ট্রি গুলো হচ্ছে আপনার উপরের দিকে টপে থাকবে? টেকনোলজিক্যাল টেক ইন্ডাস্ট্রি একটু টপে থাকবে, টেক ইন্ডাস্ট্রি। বিলাসবহুল যারা জীবনযাপন করে বা বিলাসবহুল যে গ্যাজেট গুলা, এই জিনিসগুলা মার্কেট খুব একটা উঠবে না আগামী 2 থেকে 3 বছরে। আইফোনের ব্যবসা খুব একটা হবে না। আর ইন্টারনেট কোম্পানিগুলো বা মোবাইল কোম্পানিগুলো খুব ভালো বিজনেস করতেছে, বুঝতে পেরেছেন? জি স্যার। যারা ডেটা সেল করতেছে। কারণ হচ্ছে কি যে ফার্স্ট কোয়ার্টারে জিপি কত প্রফিট করেছে এটা জানেন? জি স্যার। ফার্স্ট কোয়ার্টারে জিপি কত প্রফিট করেছে এটা জানেন কেউ? না স্যার। এই বছরের প্রথম কোয়ার্টারে জিপি প্রফিট করেছে মোর দেন 1000 crore। 1000 কোটির উপরে হচ্ছে মানে ওরা প্রফিট করেছে। এটা ভাবা যায় যে অন্যান্য কোম্পানিগুলো যেখানে মনে করেন যে মানে খাইতে পারতেছে না বা কোম্পানির সিইও গুলো খাইতে পারতেছে না, মানে কোম্পানির এমপ্লয়ীদের লে অফ করেছে, বাট মোবাইল কোম্পানিগুলো এবং মেডিসিন কোম্পানিগুলো সেই রকম মানে বিজনেস করতেছে। সো আপনারা যদি কেউ বিজনেসে আসতে চান বা বিজনেস করতে চান, তো ডেফিনেটলি একটু রিসার্চ করে বা একটু গবেষণা করে আপনাদের বিজনেস ওয়ার্ল্ডে আসতে হবে, বুঝতে পেরেছেন? আর আপনারা যাদের ওয়েবসাইট বানিয়ে দিবেন তারাও কোনো না কোনো প্রোডাক্ট বা কোনো না কোনো সার্ভিস সেল করবেন। তো যেটাই করতে চান ওই ইন্ডাস্ট্রি সম্পর্কে আগে জেনে নেবেন যে আমি আসলে এই ইন্ডাস্ট্রি সম্পর্কে কিভাবে কাজ করব বা এই ওয়েবসাইটটা কিভাবে আমি ডেভেলপ করব। একটা ওয়েবসাইট ডেভেলপ করার আগে 5টা থেকে 7টা ওয়েবসাইট দেখে নেবেন, সিমিলার কাইন্ড অফ ওয়েবসাইট দেখে নেবেন যে ওই ওয়েবসাইটগুলো কিভাবে তৈরি হয়েছে এবং লুক কেমন। কথা বুঝতে পেরেছেন সবাই? আমার কথা কি সবাই বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। জি স্যার। তাহলে আপনারা আইডিয়া পাবেন। আইডিয়া কোত্থেকে আসে? আইডিয়া হচ্ছে জাস্ট হচ্ছে আপনার কাছে কিছু ইনফরমেশন আছে আর কিছু ইনফরমেশন আপনাকে সার্চ করতে হবে, তাহলে আপনি কমপ্লিট একটা আইডিয়া পাবেন। এটাই হচ্ছে আইডিয়া হচ্ছে পাওয়ার একটা মাত্র আর একটা হচ্ছে কি কোনো প্রবলেম নিয়ে যখন আপনি কোনো প্রবলেম সলভ করতে পারতেছেন না, তখন একটা কাজ করেন আপনি মানে ওই প্রবলেম একটু করেন, মানে ঘুমান। ওই প্রবলেম নিয়ে একটু ঘুমান, দেখবেন ঘুমানোর পরে আপনার কাছে নতুন একটা সলিউশন আসছে, বুঝতে পেরেছেন? জি স্যার। সবাই কি দেখতে পাচ্ছেন? আপনি কারো কাছে সেলস করার আগে কি করতে হয়? বিভিন্ন রকম মানে যে ইয়ে দিতে হয় না, যে আপনার প্রমোট করতে হয় না, মার্কেটিং করতে হয় না? জি স্যার। আপনার কি আপনার কি কখনো এনার্জি লাইট, প্রথম যখন এনার্জি লাইট আসে, এনার্জি লাইটের মার্কেটিংটা দেখেছিলেন? হ্যাঁ চিনি তো। 300 টাকার এনার্জি লাইট মাত্র কি 50 না 100 টাকায়? এই এখন 100 টাকা 50 টাকা সেকেন্ড পাওয়া যায় মনে হয়। আমার হচ্ছে যে প্রথম যখন আপনি কোনো মার্কেটে কোনো প্রোডাক্ট নিয়ে আসবেন প্রি সেলস এর ক্ষেত্রে আপনাকে কিন্তু হিউজ পরিমাণ মার্কেটিং করতে হয় এবং কাস্টমারদের কিন্তু আশ্বস্ত করতে হয় যে এই প্রোডাক্ট নিলে মানে আফটার সেলস সার্ভিস একটা দিতে হয়। আফটার সেলস সার্ভিস যদি সাপোর্ট না দেন ওই প্রোডাক্ট কেউ নেবে? নতুন কোনো না স্যার। প্রোডাক্ট যখন মার্কেটে আসে,
একটা জিনিসের প্রয়োজন পড়ে হচ্ছে প্রোডাক্ট ম্যানেজমেন্ট। আপনার প্রোডাক্ট অবশ্যই ম্যানেজমেন্টের প্রয়োজন পড়বে, ট্রেনিং এবং নতুন প্রোডাক্ট মানে আপনি নতুন কিছু সেলসম্যানের রিক্রুট করলে কিন্তু ট্রেনিং দিতে হয় যে এই প্রোডাক্টটা এইভাবে ইউজ করে কাস্টমারকে বোঝানোর জন্য। জিপি যখন প্রথম আমাদের মানে যে মার্কেটে আসে তখন কি তারা কিছু ছেলে মেয়েদেরকে মানে অ্যাপয়েন্ট করেছিল না তাদের সিমটাকে সেলস করার জন্য, সিম বা রিমকে সেলস করার জন্য? জি। সেটা এরকম প্রি সেলস এর আগে হচ্ছে আপনাকে ট্রেনিং দিতে হয় যে কাস্টমারদেরকে মানে কিছু এমপ্লয়ীদেরকে ট্রেনিং দিতে হয় যাতে আপনার কি ইউনিলিভারের একটা ইয়ে দেখেছিলেন যে ইউনিলিভারে বিভিন্ন হচ্ছে আপনার ইয়ে করে যে ওরা যে মার্কেটিংটা করে বিভিন্ন মানে যে বাজারে গিয়ে হিউজ পরিমাণ, কিন্তু আমি ছোটবেলাতে দেখেছি হিউজ পরিমাণ জিনিস ফ্রি দিয়েছে, বুঝতে পেরেছেন? হুম। তো আজকে ইউনিলিভার দেখেন আজকে কোন পজিশনে আছে ইউনিলিভার, বাট তারা কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা বাজারে গিয়ে এইভাবে কিন্তু তারা মার্কেটিং করেছে এবং এর কারণে প্রত্যেকটা ঘরে ঘরে কিন্তু ইউনিলিভারের প্রোডাক্ট, বুঝতে পেরেছেন? জি। এটা অ্যাকচুয়ালি হচ্ছে এটা ভিশনারি একটা প্ল্যান ছিল, ইউনিলিভার একটা ভিশনারি একটা প্ল্যান এবং সেই অনুযায়ী তারা হিউজ পরিমাণ ইনভেস্ট করেছে। রাইট নাও তারা কিন্তু এই জিনিসটাকে কিন্তু ইয়ে করেছে এবং করোনার কারণে কিন্তু ইউনিলিভারের কিন্তু হিউজ পরিমাণ ব্যবসা করতেছে এরা করোনার ভেতরেও। আর ক্রস সেলিংটা কি, কেউ কি ক্রস সেলিং সম্পর্কে আরো কোনো আইডিয়া আছে? ক্রস সেলিংটাই হচ্ছে কি যে আপনি মনে করেন একজনের কাছে সেল করেছেন, তার কাছে আরো কিছু সেল করার জন্য জাস্ট হচ্ছে কিছু এক্সট্রা কিছু দেওয়া, বুঝতে পেরেছেন? এডিশনাল কিছু আইটেম অ্যাড করা যাতে সে পারচেজ করতে চায়। এখন বুঝতে পেরেছেন? আরেকবার বলুন। সেলিংটা হচ্ছে কি যে ধরেন মানে যে আমি আপনার কাছে সেল করলাম, আবার যখন সেল করতে যাব তখন কি আমাকে এডিশনাল কিছু আইটেম দিতে হবে না? মানে একবার সেল করার পরে আবার যখন সেল করতে হ্যাঁ যাবেন, আবার সেল করবো, হ্যাঁ আবার সেল করবো যখন, তখন তখন কি আমি আপনাকে কিছু এডিশনাল আইটেম আমাকে দিতে হবে না? হ্যাঁ। এটাই হচ্ছে ক্রস সেলিং। আচ্ছা এটা ইমেজ দেখলে বুঝতে পারবেন ক্রস সেলিং, এখন বুঝতে পারছেন? ক্রস সেলিং, আপ সেলিং, না তাও বুঝতে পারছি না। বুঝতে পারছেন না? প্রথমে আমি আপনাকে বার্গার দিয়েছি, বুঝতে পেরেছেন? হ্যাঁ। তারপরে ক্রস আপনাকে আপনার মানে যে আপনার কনসেন্ট্রেশন বা ধরে রাখার জন্য সাথে একটা ইয়ে দিচ্ছি হচ্ছে আপনার ফ্রেঞ্চ ফ্রাই দিচ্ছি, বুঝতে আচ্ছা। পেরেছেন? হ্যাঁ। প্রথমে বার্গার সেল করছি, পরে আপনার কাছে আবার বিক্রি করার জন্য তখন কি করছি, আপনি শুধু বার্গার দিলে নেবেন না, হ্যাঁ তখন কি করলাম আমি ফ্রেঞ্চ ফ্রাইটা অ্যাড করলাম, বুঝতে পেরেছেন? জি। তাহলে আপনি এখন মানে ইউ ইউ ক্যান চুজ ইউর মাইন্ড দ্যাট আপনি মানে তখন চিন্তা করবেন যে আমি তো প্রথমে বার্গার খেয়েছিলাম এখন তো ফ্রেঞ্চ ফ্রাই পাচ্ছি, বেশি পাচ্ছি তো, একই রেটে তো বেশি পাচ্ছি। হ্যাঁ। সো দেন কি হয় যে মনে করেন কি যে আবার যখন আপনার কাছে বিক্রি করতে যাব, যখন আপসেলিং এ বার্গার এবং হচ্ছে আপনার ফ্রেঞ্চ ফ্রাইয়ের সাথে আপনারা একটা দিয়ে দিচ্ছে পেপসি দিয়ে দিচ্ছি, সাথে একটা আইসক্রিমও দিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ। এটাই হচ্ছে আপসেলিং এবং এটাই হচ্ছে মানে আপনার কেএফসি থেকে শুরু করে বিএফসি এবং যত প্রকার ম্যাকডোনাল্ডস আছে এরা এটাই করে কেন। আপনারাও সেম জিনিসটাই করবেন একটা কাস্টমারকে রিটেইন করার জন্য, কাস্টমারকে ধরে রাখার জন্য, কাস্টমার যাতে অন্য কারো কাছে না যায়। তাকে কি সাজেস্ট করা এটা যে হ্যাঁ নাকি? সাজেস্ট করা, তাকে সাজেস্ট করা যে আমি এটার সাথে এটা দিব। তুমি যদি আমি এই প্রজেক্ট কমপ্লিট করার পর বলবেন যে এই প্রজেক্ট নাও কমপ্লিট, তুমি যদি আরেকটা প্রজেক্ট চাও আমি এটার সাথে এটা দিয়ে দেব, অফার করা তাকে বা রেকমেন্ড করা। হুম, সবাই কি বুঝতে পেরেছেন? জি। জি স্যার। জিনিসটা ইন্টারেস্টিং না? জি স্যার। মানে লোভ দেখানো। লোক দেখানো, হ্যাঁ। এটা কি আপনার সেলস বাড়ানোর জন্য
যত প্রকার সাইকোলজিক্যাল ট্রিক্স ব্যবহার করবে, সাইকোলজিক্যাল কিছু ট্রিক্স ব্যবহার করতে হয়। কাস্টমার চিন্তা করে যে আমাকে মানে বেশি দিচ্ছে, আমি সেম প্রাইসে বেশি পাচ্ছি, ইটস নট লাইক দ্যাট। সে কিন্তু যেটা পাচ্ছে সেটার জন্য মানে ওই ভ্যালুটার জন্যই কিন্তু আপনি তাকে মানে ভ্যালু মানে যে সার্ভিস দিচ্ছেন এর কারণেই তো আপনাকে পে করছে, বুঝতে পেরেছেন? হ্যাঁ। টাকার কিন্তু কোনো ভ্যালু নেই, এটা জানেন? টাকা? হ্যাঁ, টাকার কিন্তু কোনো ভ্যালু নেই। তাহলে ভ্যালু কিসের? ভ্যালু হচ্ছে গুডস এন্ড সার্ভিসের, বুঝতে পেরেছেন? হুম। আপনি যে সার্ভিসটা বা যে পণ্যটা কিনছেন এটা হচ্ছে ভ্যালু। আর সে ভ্যালুটা কিসের মাধ্যমে পরিশোধ করা হয়? টাকার অঙ্কে। টাকার বাস্তবিক অর্থে টাকার কোনো ভ্যালু নেই। ভ্যালুটা হচ্ছে গুডস এবং সার্ভিসের। একটু জাস্ট ডিপলি থিঙ্ক করেন, তাই বুঝতে পারবেন। আর কথা কি সবাই বুঝতে পেরেছেন? আচ্ছা, ফর এক্সাম্পল আমরা একটা এক্সাম্পল দিই, একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবেন। আপনি একটা রেস্টুরেন্টে খেয়েছেন, বুঝতে পেরেছেন? পেলাম, তারপর? আপনি রেস্টুরেন্টে কি খেলেন? মনে করেন যে একটা বার্গার খেলেন, একটা ফ্রেঞ্চ ফ্রাই খেলেন, পেলাম। ঠিক আছে? খাওয়ার পরে আপনি কি মানে যে কিসের এগেইনস্টে টাকাটা শোধ করছেন? আচ্ছা, এই প্রোডাক্ট দুইটার এগেইনস্টেই। তাহলে কি ওইটার সার্ভিসে কি ওইটার মানে সার্ভিসের মানে যে ওই ফুডের ভ্যালু কিন্তু ওই ফুডের ভ্যালুটা টাকা মানে ওই ফুডের ভ্যালুই তো, ওই ফুডের ভ্যালুই তো সমপরি। অনেকটা বিনিময়ের মতো। হ্যাঁ, বিনিময় তো, এটা তো বিনিময়। বিনিময় আগে বিনিময় কিভাবে করতো? কারো কোনো ইয়ে আছে বাটার সিস্টেম যেটা? আপনার কি ছোটবেলায় কেউ বাটার সিস্টেম নিয়ে মানে বাটার সিস্টেম নিয়ে কেউ পড়েছেন? বাটার সিস্টেম? বাটার সিস্টেম হচ্ছে আপনার গরুর আগে যখন টাকা ছিল না তখন কি মানে গরু মানে টাকা কিংবা গোল্ড ছিল না লেনদেন করার জন্য, তখন কি হয় তারা মানুষ একে ইয়ে করতো, একজনের একটা গরু দিয়ে দিত আর একজনের একটা মনে করেন 2 মণ 5 থেকে 10 মণ ধান দিত, এইভাবেই তো। টাকা যখন পৃথিবীতে আবিষ্কার হয়নি হ্যাঁ। তখন তারা বিনিময় কোথায় মনে করেন একজনে 1 বিঘা জমি দিয়ে মানে মনে করেন 10 বিঘা জমি দিত, মনে করেন একজন 10টা গরু দিয়ে দিয়েছে, বুঝতে পেরেছেন? এইভাবে তারা বিনিময় কথাটা আর কি চালু ছিল। টাকা পরে আসলো, দেন টাকাটা হচ্ছে জাস্ট হচ্ছে যে টাকার অঙ্কে তখন হচ্ছে ভ্যালু ক্রিয়েশন হচ্ছে, টাকার অঙ্কে ভ্যালু ক্রিয়েট হলো। আর একটা বিষয় হচ্ছে আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে কি যে আপনি টাকা চাইলেই মানে ছাপাইতে পারবেন না। আপনাকে এই পরিমাণ গোল্ড কিন্তু বিশ্ব ব্যাংকে ব্যাংকে দেখাতে হবে যে আমি এই পরিমাণ টাকা ছাপাতে যাচ্ছি, এই পরিমাণ গোল্ড আমি জমা রাখছি, বুঝতে পেরেছেন? কথা কি সবাই বুঝতে পেরেছেন? জি। আপনি চাইলেই কিন্তু টাকা মানে প্রত্যেকটা কান্ট্রি কিন্তু টাকা ছাপাইতে পারে ইচ্ছা মতো, বাট কিছু রেস্ট্রিকশন আছে। আপনি মনে করেন যে খুব বেশি যদি ছাপান তাহলে কি আপনার দেশে ইনফ্লেশন হবে না? জি। এবং সেই ক্ষেত্রে যে আপনার থাইল্যান্ড এবং জিম্বাবুয়েতে যখন যে বাংলাদেশের প্লেয়াররা গিয়েছে বস্তা ভর্তি টাকা নিয়ে গেছে বাজার করার জন্য, যেই দেশে ইনফ্লেশন বেশি সেই দেশে মনে করেন যে ইয়ে আর কি মুদ্রাস্ফীতি, হ্যাঁ মুদ্রাস্ফীতি ডিফ্লেশন বলি মানে কি মুদ্রার অবমূল্যায়ন, যেটা টাকার দাম নাই, বুঝতে পেরেছেন? 1 লাখ টাকা দিয়ে বাজার করেন, 1 লাখ 2 লাখ 3 লাখ টাকা নিয়ে যে বাজার করেন। কোরিয়া তো এরকম আছে, এক একটা নোটই হচ্ছে 50,000 1 লাখ টাকার এক একটা নোট। বাংলাদেশে এরকম হয়নি, করছে এরকম। এর কারণে হচ্ছে যে ইন্টারন্যাশনাল ট্রানজেকশন যখন করে সবাই হচ্ছে ডলারে, হ্যাঁ,
ডলারের এগেনস্টে ট্রানজাকশন করে। সবাই কি বুঝতে পেরেছেন? আপনার যখন ইন্টারন্যাশনাল মনিটারি পলিসি কিংবা ইন্টারন্যাশনাল হচ্ছে আপনার ট্রানজাকশন যে পলিসি, এটা কেউ মানে স্টাডি করবেন, তখন তারা বুঝতে পারবেন আসলে যে কিভাবে হচ্ছে আপনার ট্রানজাকশনটা হচ্ছে। আচ্ছা, দেন আমরা আসি যে ক্রস সেলিং এবং আপসেলিং এর হচ্ছে যে একটা উইন উইন একটা সিচুয়েশন, বুঝতে পেরেছেন? যেখানে আপনার বায়ারও জিতবে, আপনিও জিতবেন, ক্লায়েন্টও জিতবে, আপনিও জিতবেন, বুঝতে পেরেছেন? আর কথা কি সবাই বুঝতে পেরেছেন? জি স্যার। এটা হচ্ছে আপনিও জিতবেন, আপনার বায়ার বা ক্লায়েন্টও জিতবে। আচ্ছা, আমরা 4:15 থেকে 4:15 পর্যন্ত একটা ব্রেকে যাই, ঠিক আছে? টি ব্রেক, দেন আমরা ব্যাক করে দেন আমরা আবার স্টার্ট করবো, ঠিক আছে? ঠিক আছে। ওকে। Wouldn't it be wonderful if someday we got to the point where there were robots every place, they were running farms, they were running Apple, they were running Berkshire Hathaway, and all you had to do was one person could punch a button at the start of every morning, and all the goods and services that we're getting now would be turned out by robots. It is seeping into our lives in all sorts of ways that we just don't notice. We're just getting better and better at it, and we're seeing that happen in every aspect of our lives, from medicine to transportation to how electricity is distributed. And it promises to create a vastly more productive and efficient economy. And if properly harnessed, can generate enormous prosperity for people, opportunity for people, can cure diseases that we haven't seen before, can make us safer because it eliminates inherent human error in a lot of work. Artificial intelligence is going to be extremely helpful, and the risk that it gets super smart, that's way out in the future and probably worth talking about. But now what we're seeing is that for the first time, computers can see as well as humans. That's pretty incredible. NHTSA did a study on Tesla's Autopilot version 1, which is relatively primitive, and found that it was a 45% reduction in highway accidents. And that's despite Autopilot 1 being just version 1. Version 2, I think, will be at least 2 or 3 times better. That's the current version that's running right now. So the rate of improvement is really dramatic, and we have to figure out some way to ensure that the advent of digital superintelligence is one which is symbiotic with humanity. AI is probably the most important thing humanity has ever worked on. Now, I think of it as something more profound than electricity or fire. And anytime you work with technology, you need to learn to harness the benefits and while minimizing the downsides. Stepping back, when you think about a lot of problems in the world today, it's because we typically have a constraint on resources. AI, for the first time, I think over time, offers a different construct. Things which are constrained and look like a zero-sum game today may not be so in the future. Take education, for example.
it's really difficult to educate people in a cost-effective way. AI may fundamentally change that equation. It may make it possible for us to have clean, cheap, renewable energy for the future. So I think a lot of things will play out in more positive ways than people think. I think probably by end of next year, self-driving will encompass essentially all modes of driving and be at least 100 to 200% safer than a person by the end of next year. We're talking maybe 18 months from now. The idea that there's going to be a general AI overlord that subjugates us or kills us all, I think is not something to worry about. I think that is overhyped. First of all, we don't know, we're nowhere close to knowing how to build a general AI, something that could set its own objectives. But second of all, I think it's unlikely that such a thing's first instincts would be to exterminate us. So I'm optimistic about that one, and certainly don't think we need to worry about it today. Let's suppose that you're writing a really important email to a colleague. Elon Musk says that the speed of technology development is only getting faster, and that some things are maybe developing too fast. In the future, we will have video games so realistic that you won't be able to tell the difference between games and reality. From self-driving tunnel networks to brain-controlled computers, we're going to take a look at how Elon Musk and the technology he is working on today will take us forward, creating the city of the future. Elon says that if you think about the future, you want it to be better than the past, a future that is exciting, and one that people want to be a part of. How will we get from one city to another? It's hard to imagine being able to fly from New York City to Shanghai in 39 minutes, or Sydney to London in 59 minutes. But this is something that is being worked on today by Elon and SpaceX. Elon compares space rockets to airplanes, saying that if you do not reuse a plane, it would cost up to $250 million to fly one way. But because you can use it tens of thousands of times, it becomes affordable. The same is true with rockets. A SpaceX rocket costs about $60 million. If the rocket can be used 1,000 times, it then costs $60,000 per flight. And by carrying a number of people, you can get the cost of a rocket flight down to the price of an economy airplane ticket. The Starship is the rocket being developed to take people to Mars, and it can be used to transport people from city to city. In a 2017 interview, Elon Musk said he is looking at this becoming a reality in the next 8 to 10 years. And if you can carry people in rockets, then you'll also be able to carry cargo. So if you live in New York, you can have a package delivered to you from Paris in 30 minutes. Another way of getting packages and goods from one part of a country to another will be by electric semi-trucks. Today, the Tesla Semi still requires a human driver who can enable autopilot. But in the future, you will be seeing entirely driverless trucks pulling into cities, making deliveries, and turning straight around, making transportation cheaper, which could lower the price of buying things in cities. And electric trucks will be good for the environment, as 23% of greenhouse gases comes from the trucking industry. The thought of people traveling between cities by rockets will seem far-fetched by many, even though Elon says it could be only 8 to 10 years away. Another way of getting people from city to city would be by a hyperloop. Elon Musk asks that when you think about a new transportation system, what would you want? Ideally, you want something that costs half the price to travel, is twice as fast, can't crash, is immune to the weather, and is self-powered by solar panels. It would take you 2 hours by car to get from Dubai to Abu Dhabi, but with a Hyperloop, it would take 12 minutes. Hyperloop stations, or portals, would be inside cities, unlike airports, making it easier and faster to travel around. A number of Hyperloop routes are currently being planned out. And being able to pop up in another city in a matter of minutes would be like a tourist attraction that people would want to visit. Elon says that if you come up with new technology, it should feel like that. Let's move in closer and take a look inside these futuristic electric cities. Most people would imagine cars and drones flying around in a futuristic city, but this isn't realistic to Elon, since flying cars will be noisy, produce a lot of wind, and have a number of safety issues. They will also be affected by the weather.
Tunnels might seem like an old, boring technology, but Elon is going to make them a lot more exciting. Why do we have city buildings that are in 3D and a road network that is mostly one level? Elon believes that the solution to urban traffic is a network of tunnels that go deep under our cities, since you can always go deeper than you can go upwards. He says that the deepest mines are deeper than the tallest buildings. So why not have a network of tunnels that go 20, 30, 40, or 50 levels deep, where cars can go up to 200 kilometers an hour as railings guide the car, since your autopilot takes over when you enter the tunnel system. But creating a tunnel is slow and expensive, which is why this has not been done before. What will make having 30 to 50 levels of tunnels possible in the future will be electric and self-driving cars, along with a new tunnel digger. The Boring Company is working on making this a possibility. Elon says that the first thing that needs to be done is to cut down the tunnel size. Tunnels today need to be large, allowing for crashes, emergency vehicles, and ventilation for gas-powered cars. This can all be eliminated by using self-driving electric cars, shrinking down the size of a tunnel to more than half. The second thing that needs to be done is to build a faster digger, one that can dig and reinforce the tunnel at the same time. A trip from Westwood to LAX Airport, which takes 20 to 55 minutes depending on traffic on normal roads, will only take 5 to 6 minutes in a Boring Company tunnel. Elon believes that in 10 years it will be unusual for cars to be built that are not fully self-driving, as they are getting close to being 100 to 200% safer than a human driver. He says that getting into a car will be like getting into an elevator and pushing a button. We used to have elevator operators who controlled the levers, and take it for granted that it is all automatic today. It is the falling prices of lithium-ion batteries that is making it possible to see more electric cars and other forms of transport on the streets, along with more houses powered by solar panels. And batteries are what Tesla's main expertise is in. Tesla is building gigafactories. These factories are making lithium-ion batteries along with other parts for Tesla cars and energy products. Elon Musk says that it would take 100 gigafactories to give humanity enough battery capacity to go fully renewable. There are 2 gigafactories in the United States, with another one under construction in China, and Tesla have just announced plans for another gigafactory in Germany. The future will come from being able to store energy, and the whole world can go renewable with 100 gigafactories. As our cities and lives become electrified, everything will also be connected. This will be because of Starlink, a project by SpaceX. It aims to launch thousands of satellites into orbit, creating a constellation, providing internet access even in places where people don't have internet today. SpaceX launched the first batch of satellites in May 2019. They now have 122 orbiting the Earth and are planning to deploy tens of thousands. And in the long term, a version of this constellation internet will be deployed as a communication system around Mars. Let's take a look at our day-to-day lives inside an Elon Musk city of the future. For example, even where we get our food is going to be different in the future. Elon Musk's brother Kimball Musk is a board member of SpaceX and Tesla, and is also a co-founder of Square Roots, a company that is building shipping container vertical farms in cities. As this is a more sustainable and healthier way of growing food, you can find a link in the description below to the video we made on how the future of farming is in our cities. With these city farms, you will be able to get your greens from farm to table in 4 hours. And Kimball says that the tech being used today to farm food in climate-controlled city spaces will also be used on Mars. Now imagine being dropped off at work in your completely self-driving Tesla car. But it does not have to sit in a parking lot waiting for you. It can go back out by itself, and could even make money for you by picking up passengers and dropping them off. You could schedule when it can be shared and when you need it ready for yourself. And you will even have the option of only sharing it with friends and family. That is 100% of what will happen, Elon says. It's just a question of when. But what happens when all driving becomes autonomous? Since the largest employer in the world have people driving in some way, such as taxis and truck drivers. Elon says that since there will be fewer jobs that a robot can't do better, a universal income will be necessary, where people are given a set income without needing to work for it. So in a futuristic city where a lot of today's jobs don't exist, what is going to be taught in the schools? Elon Musk created a school. It started out being for his own children and a few children of employees at SpaceX. It's even located on the SpaceX campus and is called Ad Astra, which means to the stars. Elon breaks down education as the downloading of data and algorithms into your brain, which is being done really badly in traditional schools.
His method is to gamify learning. The more you can make learning like a game, the better. And if you can explain why things are being taught, it makes a huge difference in a child's motivation. At Ad Astra, they don't make kids go through different grades like an assembly line, since children have different abilities at different levels. They focus on teaching problem solving, such as how engines work. The children explore non-traditional topics such as robotics and artificial intelligence, even studying the ethics of AI. Elon's advice to anyone is to try and learn as much as possible that allows you to predict or create things for the future, since the best way to predict the future is to invent it. And also study physics, especially the thinking process around physics, since it's the best way of understanding our future. So how will kids and adults spend their free time in the city of the future? By playing crazy video games that we can't even imagine what they will be like today. Elon likes to point out that only 40 years ago, the most advanced game was Pong, which was 2 rectangles and a dot. Today, you have photorealistic games that millions of people can play together. You have VR sets and force feedback gloves. In the future, people will be playing inside games that will be indistinguishable from reality. And even if you slowed the incredibly fast development of video game technology way down, you'd still end up in a world where you won't be able to tell the difference between reality and a video game. This then begs the question, how do we know that this has not already happened in the past? How do we know that we are not inside one of those games right now, inside a simulation? Elon says that we are building progressively greater intelligence, and that the percentage of intelligence that is not human is increasing. He compares humans to a bootloader, which is a tiny bit of code used to start up a computer. Elon says that you can think of humans as a biological bootloader for starting a digital superintelligence. So there needs to be some sort of merger between biological and machine intelligence, since we will be too slow keeping up with AI, creating a crisis in the future. It is all about the connection speed between your brain and your digital world. Our output is getting slower. Before, we used keyboards with 10 fingers, and now we use 2 thumbs on a phone. Elon explains that computers can communicate at 1 trillion bits per second, while our thumbs can do 10 to 100 bits per second. We made a video, link in the description, that talked about how Amazon's Alexa could be a step in connecting our brains to our digital world. Alexa's voice control has been built into over 20,000 devices, allowing for faster, multitasking commands. For example, as you watch TV, you can ask the Wi-Fi router to turn off just for your children's devices when it's time for them to sleep. But Elon Musk is in a different world when it comes to connecting our brains to computers. He and a team are developing something called Neuralink. Threads and a chip will be implanted into the brain that will communicate to a wearable pod, allowing you to be linked with a computer. So far, a monkey has been able to control a computer with its brain, and Neuralink is petitioning the FDA to start trials with humans next year. In the future, it will enable anyone who wants to have superhuman powers of thinking and acquiring information. So that is what Elon Musk's City of the Future looks like, where in under an hour you can travel to any other city in the world. Everything in our cities will be running on batteries, all connected by a constellation of satellites providing internet to everyone around the world. People won't be able to tell the difference between playing a video game and real life, and they will have their brains connected to a computer so that we can keep up with artificial intelligence. Elon explains that the rate of change in technology is incredibly fast, that it is outpacing our ability to understand it. If you said to people watching the Wright brothers making the first airplane flight in 1903 that in 66 years we would be landing a person on the moon, they wouldn't believe you. Elon says that there is one thing that we can be certain of. Any predictions that we make today for what the future will be like in 50 years will be wrong. The owner of TED Talks, Chris Anderson, says that Elon Musk is motivated by 2 things. One is the desire to work on humanity's long-term well-being, and the other is to do something exciting to inspire humanity. On the next episode of Venture City, we take a look at drones and the businesses that are in our skies. আপনারা বুঝতে পেরেছেন যে আমাদের ফিউচার আসলে কেমন হতে যাচ্ছে? হ্যাঁ, আমাদের অবস্থান তো কই, মানুষের কোনো মানুষের এখানে তো কোনো ইয়ে নেই, কৃতিত্ব নেই। সব তো দেখছি টেকনোলজি আর রোবট। টেকনোলজি রোবট বলতে টেকনোলজি রোবট এটা তৈরি করতেছে কি? এটা তো মানুষই তৈরি করতেছে। সেই জন্য তো বলছি যে এরপরে আমাদের মতো যেসব বাঙালিরা আছে, বুঝছেন, তারা কি করবে? এদের কি হবে?
এটা টেকনোলজির সাথে অ্যাডাপ্ট হয়ে যাবে। আমরা যেভাবে অ্যাটাচ হচ্ছি তাদের তো ইনভেনশন অবস্থা তো হার্ডওয়্যার ভালো না তো। হার্ডওয়্যার গুলো ইনভেনশন করবো, ওই জাস্ট ওইগুলো আমরা নিয়ে আর কি ইয়ে করবো, অ্যাডাপ্ট করবো। বুঝতে পেরেছেন? আমাদের এখনো আমাদের যে এই যে মনে কর নেটের অবস্থা যায়, তারপরে আমরা পারিপার্শ্বিক যে প্রযুক্তি, একটা ফোন তৈরি করছে বিভিন্ন কোম্পানি, দেখা গেছে ওইটারই বুশ করে র্যাম একটু বাড়াই দিয়ে ওইটারই 10,000 টাকা বাড়াই দিচ্ছে। আমরা তো প্রযুক্তিতে এরকমই ব্যবহার শিখছি। আমাদের মোবাইলে দেখা যাচ্ছে যে মাল্টিপল টাচ স্ক্রিন, দেখলে আমরা এখনো দেখলে এক আঙ্গুল দিয়েই ওর ব্যবহার করছে। বা আমাদের মোবাইলের ভেতরে আরো যে যে টেকনোলজি গুলো আছে, গেচার আছে বা বিভিন্ন যে ব্যবহার গুণ আছে, ওইগুলো কিন্তু আমরা শিখতে পাচ্ছি না, বা আমরা ওটার কোনো প্রয়োগও হচ্ছে না। তা আমাদের তো ইউজ টেকনোলজিতে এরকমই হচ্ছে। তাদের দেখা যাচ্ছে যে ভবিষ্যতে আমাদের তো এই সব যারা আমাদের মতে যে এই ধরনের যে দেশগুলো বা এই ধরনের যে জনগণ, এদের তো অবস্থা খুব খারাপ হয়ে যাবে, তাই না? ভবিষ্যতে নাকি আপনার ওয়ারফেয়ার কিংবা সবকিছু হবে টেকনোলজির মাধ্যমে, বুঝতে পেরেছেন? ভবিষ্যতে যা কিছু হবে, বা মানে একটা কান্ট্রির সাথে আরেকটা কান্ট্রি কম্পিট করতে হলে টেকনোলজির মাধ্যমে কমপ্লিট করতে হবে, বুঝতে হ্যাঁ, পেরেছেন? না ওই ভিডিও তো দেখলাম যে আগামী 8 থেকে 10 বছরের মধ্যে মানুষ দেখা যাচ্ছে যে রকেটের মাধ্যমে আমেরিকার থেকে মাল পাঠাবে বিভিন্ন দেশে, ঠিক আছে? তো এই আমেরিকা থেকে সেক্ষেত্রে আপনার আমরা তো দুবাইতে, প্রস্তুত না তো। আমরা প্রস্তুত না, কিন্তু আপনার টেকনোলজিটা মানে এই কোভিড এর কারণেই হচ্ছে আপনার। আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করে হচ্ছে, কোভিড এর কারণে কিন্তু আমরা মানে টেকনোলজির দিকে এগিয়ে গিয়েছি, বুঝতে পেরেছেন? কোভিড আমাদেরকে বাধ্য করেছে টেকনোলজির সাথে বা অ্যাডভান্সমেন্ট অফ টেকনোলজির সাথে কিন্তু অ্যাডাপ্ট হতে। এবং এটা জাস্ট শুরু হয়েছে আপনার এর মাঝে। আর আমাদের ওয়েদার দেখেন, আস্তে আস্তে ওয়েদার কিন্তু খারাপ হয়ে যাচ্ছে। বৃষ্টি হলে প্রচুর বৃষ্টি হচ্ছে, ফসল নষ্ট হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, টেম্পারেচারটা বেড়ে যাচ্ছে। এর কারণে আমাদের কি হবে, আর্টিফিশিয়াল মানে যে আর্টিফিশিয়াল ফার্মিং যেটা, বা ভার্টিক্যাল ফার্মিং সেটা হচ্ছে রুমের মধ্যে। আপনাদের তো এটা এই বিষয়ে তো দেখ, যে ভার্টিক্যাল ফার্মিং নিয়ে ওয়ার্ল্ডে কিন্তু প্রচুর কাজ চলতেছে। আমরা তো দেখছি, কিন্তু বাংলাদেশে তো প্রয়োগ নেই কোনো, বা এতে তো দেখা যাচ্ছে না। এই যে সাত কৃষি করছে, কিন্তু দেখা গেছে ওই ফুলের সেই টব, মাটির টব না সেই ইয়েতে ওইভাবে, কিন্তু নতুনত্ব যে এই যে আমি বিভিন্ন যে দেখা যায় যে ইউটিউবে বা এতে যে যে জিনিসগুলো যে অল্প জায়গায় দেখা যাচ্ছে সে বিশাল কিছু ইয়ে করতে পারছে, তাই সেরকম তো কোনো নিয়ে আসছে না বা ব্যবহার শিখাচ্ছে না। এরকম বলতে আমাদের দেশে বাংলাদেশে প্রফেসর একজন আছে, প্রফেসর আব্দুল সালাম। উনি ভার্টিক্যাল ফার্মিং এর প্রথম হচ্ছে মানে রিসার্চার, এবং কৃষি ইউনিভার্সিটির হচ্ছে প্রফেসর, বুঝতে পেরেছেন? তো স্যারের সাথে আমার মানে একটা মিটিং হয়েছে, স্যারের সাথে আমি ফিজিক্যালি দেখা করেছি এবং কথা বলেছি ওনার ইয়াতে গিয়ে, ইউনিভার্সিটিতে গিয়ে, ময়মনসিংহ কৃষি ইউনিভার্সিটি থেকে। কিভাবে উনি কি করেছে সবকিছু আমার সাথে শেয়ার করেছে। এবং ওনার সাথে আমার অনেক ভালো সম্পর্ক, এখনো কথা হয়। মানে আপনার ফোনে কথা হয় ওনার সাথে আমার, এবং হোয়াটসঅ্যাপে এবং লিঙ্কডইনে ওনার সাথে মানে হয়, কথাবার্তা হয় আমার। তো উনি কাজ করছে, কিন্তু গভর্নমেন্ট থেকে ওনাকে আসলে ওইভাবে সাহায্য সহযোগিতা করা হচ্ছে না, বুঝতে পেরেছেন? তো গভর্নমেন্ট থেকে বা অন্যান্য সংস্থা থেকে আসলে সাহায্য সহযোগিতা করা হচ্ছে না, ভাবছে হয়তো বা মানে এটা মানে ফেইথ করতে পারতেছে না, মানে সবাই বিশ্বাস করতে পারতেছে না যে এরকম কিছু একটা হতে যাচ্ছে বা হবে। যে ওনার আমাদেরকে রিসার্চটা কিসের উপরে? ওনার ওনার রিসার্চটা কৃষির উপর। ওই যে আপনার ভার্টিক্যাল ফার্মিং এ বলতে তেলাপিয়া মাছ জাস্ট হচ্ছে অটোমেটেড, মানে অটোমেটেড টেকনোলজি দিয়ে হচ্ছে। উনি যেটা করেছে অটোমেটেড টেকনোলজি দিয়ে করেছে। জাস্ট ওইখানে তেলাপিয়া মাছের সাথে হচ্ছে আপনার কি করেছে, সেটা হচ্ছে যে গাছেরটাকে রিসাইকেল করেছে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, এটা দেখছি মনে হয় ভিডিওটা। মানে আমি ওই প্রজেক্টে গিয়েছিলাম, উনি আমাকে টমেটো বলতে আসলে টমেটো খেতে দিয়েছিল এবং অন্যান্য যে প্রোডাক্ট। এবং আমার কাছে মনে হয়েছে যে মাটিতে যে টাইপের হয়, যে টাইপের ফসল মাটিতে হয়, তার চেয়ে বেটার কিন্তু আপনার হয়। মানে ওনার ওইখানে আমি যেটা দেখেছি, এবং এটা মানে চমৎকার কিছু এক্সপেরিমেন্ট করেছে। এবং মানে আই অ্যাপ্রিসিয়েট, মানে ওনার যে নলেজটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি। এবং উনি মানে একজন
হাইলি নলেজেবল পারসন এবং দেশের বাইরে বিভিন্ন জায়গায় যায় এবং এইগুলো করে। বুঝতে পেরেছেন? হ্যাঁ, অনেকে আছে যে ভালো ভালো জাত নিয়ে আসছে, ঠিক আছে, যে যেগুলো বাংলাদেশে সম্ভবই ছিল না, সেরকম কিছু দেখা যাচ্ছে আপনার হচ্ছে যে ফল বা সবজি, এগুলো তো আগে তো তাহলে পানির সাহায্যে, পানিতে বিভিন্ন কেমিক্যাল দিয়ে আপনার যে চাষগুলো বাংলাদেশে হচ্ছে, এগুলো হচ্ছে কিন্তু খুবই পরিমাণে কম। বা মানুষের আমি হয়তো চাচ্ছি, আমার একটা বাগান আছে, আমি হয়তো চাচ্ছি যে কিন্তু কোথায় শিখবো, কোথা থেকে কি করব, এই এই ধরনের আর কি প্রবলেম। না, এখানে বিষয় হচ্ছে কি যে আপনি এগুলো শিখতে হবে এবং ভবিষ্যতে আমরা মানে আমার একটা পার্সোনাল, আমি এটা মানে যেটা হচ্ছে আমার greensobji.com, যেটা আমি কাজ করছি, রাইট নাও কাজ করছি। তো আমরা ধরেছি যে আপনার 2030-তে মানে নিয়ার অ্যাবাউট 50% ফুডের ক্রাইসিস হবে, 50% ফুডের ক্রাইসিস হবে। তো 50% ফুডের ক্রাইসিসটাকে জাস্ট হচ্ছে করার জন্য, অ্যাডপ্ট করার জন্য বা মানে ওইটাকে মার্জিনটাকে পূরণ করার জন্য আমরা কাজ করছি। এবং এই সাথে হচ্ছে কি যে আপনার ল্যান্ডের যে মানে ক্রপস যে মানে ফার্টিলিটিটা, মানে যে ফার্টিলিটিটা কিন্তু আস্তে আস্তে ল্যান্ডের কিন্তু কমে যাচ্ছে। মানুষ কিন্তু মানে জনবসতি কিন্তু বেড়ে যাচ্ছে। বুঝতে পেরেছেন? ফার্মিং ল্যান্ডটা কিন্তু কমে যাচ্ছে। হ্যাঁ, আমাদের ওই যে যশোরে আপনার কিছু ওই যে রেন্টু চাকলাদার সাহেব, উনি হলো ওই যে কিছু উনি ওই হাতে নিয়েছে যে ময়লা আবর্জনা দিয়ে বেশ উনি করছে। হ্যাঁ, তো এগুলো আসলেও হচ্ছে ওই অনেকটা দেখা গেছে ব্যক্তিগত ভাবে, মানে সরকারি ভাবে বা বড় কোনো সরকারিভাবে আসলে ওইভাবে করছে না, পৃষ্ঠপোষকতা করছে না, তবে করছে না। ব্যক্তিগতভাবে হচ্ছে এবং আবার সরকার আবার দেখা গেছে অনেক সময় প্রতিবন্ধকতা হয়েও দাঁড়াচ্ছে। হ্যাঁ, দেখা গেছে কেউ একটা করছে, চোখে পড়লে দেখা গেছে যে বিভিন্ন সরকারি লোকজন এসে ওইটার কি বৃত্তান্ত, এটা ক্ষতি হচ্ছে, এরকম অনেক সময় উল্টো না, উল্টো এরকম। আসলে কি এরকম কোনো কিছু হচ্ছে না, ক্ষতি হচ্ছে না, এটা পরিবেশ। মানে আপনি হচ্ছে ল্যান্ডে, যখন আপনি মানুষকে ল্যান্ডে মানে যে করতে পারছেন, অন দ্যাট পার্টিকুলার মোমেন্টে আপনাকে কি কি করতে হবে, টেকনোলজির সাথে অ্যাডাপ্ট হতে হবে। বুঝতে পেরেছেন? যশোরে এটা কিন্তু খুব ভালো উদ্যোগ, মানে এটা তো রিনিউয়েবল যে এনার্জি, এটা তো অনেকে কিন্তু করছে, হয়তো সামান্য কিছু সোলার দিয়ে বা দিয়ে, কিন্তু বজ্র দিয়ে এটা কিন্তু বেশ যশোরেই প্রথম যে তারা হলো এই ধরনের একটা ভালো, মানে যে কোনো বজ্র তারা একটা ব্যবস্থাপনার সৃষ্টি করতে পারছে। হ্যাঁ, এটা এটা অনেক শুরু ভালো। শুরু করছে অনেক ইয়ে, ঠিক আছে। না, প্রথমে তারপরে যারা ওই যে আপনি একটা ভিডিও টেকনোলজি দেখাচ্ছিলেন ওই যে গাছের যে আপনার অটোমেটিক একটা রুমের মধ্যে বা এর মধ্যে অটোমেটিক তারা ওই হচ্ছে পানি পড়ছে বা ওইটার গাছগুলো দেখা গেছে প্লেট গুলো সরে যাচ্ছে অটোমেটিক, একটা সরে যে আরেকটা আসছে। হ্যাঁ, এই যে ভিডিও গুলো দেখছিলাম, এগুলো কিন্তু আসলে সম্ভব এটা ইলেকট্রনিক্স এর সম্ভব, এগুলো হচ্ছে, তো এগুলো বাংলাদেশে হবে, এটা ইন্ডিয়াতে চলছে, ইন্ডিয়াতে মুম্বাইতে চলছে, বেঙ্গালুরুতে, মানে এগুলো হচ্ছে, আমাদের পাশের মানে দেশে হচ্ছে। এখন এই যে ইলেকট্রনিক যে ডিভাইস গুলো এখন কিন্তু এই যে আগে যেমন আমরা যখন ইলেকট্রনিক্স এর শিখছি তখন ওই যে ডায়োড, ট্রানজিস্টর, রেজিস্টার, এখন কিন্তু তা না। এখন বাজারে কিন্তু বিভিন্ন মডিউল পাওয়া যায়। হ্যাঁ, বিভিন্ন মডিউল আপনার পাওয়া যায়। কি দরকার, আপনি সেই মডিউলটা কিন্তু আপনি বাজারে না পাওয়া গেলেও বিভিন্ন অনলাইনের বিভিন্ন ভাবে মানুষ এখন কিন্তু এগুলো বিক্রি করছে, যেগুলো আমি এমনি না পেলেও আমি অনলাইনের মাধ্যমে দেখা গেছে এই মডিউলগুলো নিয়ে এসে আমি যে কোনো জিনিস বানাতে পারবো, সে অটো হ্যাঁ। সুইচ হোক, অটো হোক, সবকিছুই এখন কিন্তু পাওয়া যাচ্ছে। এটা কিন্তু বিশাল ব্যাপার। এখন আমাদের আসলে কি এটা সমন্বয় বা কাজ জানার বা এগুলো মানে করার দরকার, মানে ভালো কোনো ভাবে একটা পরিকল্পনা, জাস্ট একটা পরিকল্পনা হলেই কিন্তু আমরা পরিকল্পনা বলতে হ্যাঁ, পরিকল্পনা দরকার। আর হচ্ছে কি যে আপনি আপনার চিলড্রেনকে যদি শিক্ষিত করতে চান বা হ্যাঁ পরবর্তী প্রজন্মকে যদি আপনি ফোকাস রাখতে চান, তো এই ক্ষেত্রে হ্যাঁ আপনাকে ফিউচারে কি কি জিনিসগুলো আসবে বা ফিউচারে তারা কিভাবে টিকে থাকবে, এই জিনিসগুলো আপনাকে জানতে হবে, অ্যাজ এ প্যারেন্টস হিসেবে হোক আর এজ এ গার্ডিয়ান হিসেবে কিংবা মেন্টর হিসেবে। আদারওয়াইজ আপনার চিলড্রেনকে আপনি কিন্তু পথ দেখাতে পারবেন না। সেটাই, ওই সেই হ্যাঁ। কথা আমি বলছিলাম যে আমাদের তো প্রিপারেশন নেই, আমরা তো
করোনা হয়েছে আমরা এই ঘরের মধ্যে বসে থাকি, এখন নাই একটা হলো যে আমরা নাই লার্নিং আর্নিং না শিখছি, কিন্তু সবাই তো দেখা গেছে বসেই রয়েছে ম্যাক্সিমাম স্যার। এখানে একটা বিষয় হচ্ছে যে করোনা হয়েছে, করোনা আপনাকে মানে করোনা ইফেক্ট ফেলেছে, বাট করোনা থেকে তো আপনাকে বা কোভিড-19 মানে এই যে টাইমটা পেয়েছেন এটাকে 100% আপনাকে ইউটিলাইজ করতে হবে না? 100% তো করতে, এটা তো মনে করেন যে আমাদের তরফ থেকে করতে হবে এবং সরকারের তরফ থেকে দিক নির্দেশনা থাকতে হবে। শুধু হ্যাঁ, এই হ্যাঁ, বাসায় হ্যাঁ। বেরোলে পুলিশ যে বাড়ি দেবে তাহলে তো হলো না, ঠিক আছে? না এটা তো তাহলে হচ্ছে না। এখানে কিন্তু গভর্নমেন্ট কিন্তু আপনাদের ট্রেন আপ করছে যাতে ভবিষ্যতে কিছু মানুষ আপনারা হচ্ছে আর্ন করতে পারেন, এই হিসেবে গভর্নমেন্ট কিন্তু ট্রেন আপ করছে। যে যে ট্রেনিংটা বাংলাদেশে দেওয়া হচ্ছে, মানে ট্রাস্ট মি, এটা কিন্তু ইউএসএ পর্যন্ত পাচ্ছে না, ইউএসএ পর্যন্ত কিন্তু এরকম পাচ্ছে না, ইভেন ইন্ডিয়াতেও কিন্তু পাচ্ছে না ফ্রিতে। যে লার্নিং আর্নিং ডেভেলপমেন্ট যে প্রজেক্ট মানে যে প্রোগ্রামটা বাংলাদেশে চালু করা হয়েছে সেটা এখানে ইউএসএ। কোর্স তো আমার মনে হয় কোর্স আরো 2-3টে বাড়ানো উচিত, বুঝছেন? এই যে ডিজিটাল মার্কেটিং বা শুধু ওয়েব ডিজাইন বা গ্রাফিক ডিজাইন, আমার মনে হয় আরো 2-3টে, আরো 2-3টে কেন, আরো দরকার হলে 20টা বাড়ানো উচিত আমার যে মনে হয়। যেমন কোর্স, কৃষিক্ষেত্রের হ্যাঁ, জন্য একটা কৃষি থাকলো। ক্ষেত্রে আমাদের মানে আমাদের আরো কিছু ইয়ে ছিল, কৃষি ক্ষেত্রে উৎপাদন ক্ষমতা বাড়ানোর জন্য আমরা যদি মানে মোটামুটি হচ্ছে কি যে যদি দিক নির্দেশনা থাকতো, গভর্নমেন্টের যদি দিক নির্দেশনা থাকতো বা ওইভাবে কৃষি ক্ষেত্রে উৎপাদন কিভাবে বাড়ানো যায় এবং মানুষকে মানে এমপ্লয়মেন্ট হচ্ছে যে আপনার মানুষের কর্মক্ষেত্র কোভিডের ফলে যাতে না কমে। কর্মক্ষেত্র এবং মার্কেটিং, দুটোই। মার্কেটিংটা আমাদেরকে কারণ অবশ্যই বাজার আমি ইয়ে সেদিন করতে শাইখ হবে। সিরাজে দেখলাম মাত্র কত 5 টাকায় না 2 টাকায় বলছে যে পেয়ারা বিক্রি হচ্ছে, শাইখ সিরাজে সেদিন ইয়েতে দেখাচ্ছিল। তো এই অবস্থা, আমাদের মার্কেটিংটা মানে খুবই খারাপ, কল্পনা মার্কেট করা যায়। সেক্টরটা আমাদেরকে বাড়াইতে হবে। মার্কেট সেক্টরটা আমরা এটা নিয়েও কাজ করছি। এটা হচ্ছে কি যে আমরা শুধু হচ্ছে আপনার একেবারে ওই কাস্টমার মানে যে আমরা একবার ফার্মার থেকে একবার কাস্টমার পর্যন্ত এরকম একটা ইয়ে করার চেষ্টা করছি, বুঝতে পেরেছেন? সময় লাগবে ফার্মার থেকে একবার কাস্টমার, এর মাঝে কোনো মিডলম্যান থাকবে না, বুঝতে পেরেছেন? হ্যাঁ, এটা নিয়ে আমরা কাজ করার আর কি অভিপ্রায়, আমাদের একটা চিন্তা ভাবনা আছে, আমরা কাজ করার জন্য আর কি ইয়ে মিডিলম্যান মানে করছি। মিডিলম্যান থাকা উচিত। মিডিলম্যান মিডলম্যান তারা কি হচ্ছে করবে? মিডলম্যান হিসেবে আমরাই থাকবো, জাস্ট শুধু টেকনোলজি থাকবে, টেকনোলজি বুঝতে থাকবে। পারলে? শুধু টেকনোলজি থাকবে এবং মিডলম্যান হিসেবে ফরওয়ার্ডার থাকবে। বাট তাছাড়া যে আপনার দালাল চক্র যে দালাল একজনের চক্র, কাছ থেকে আরেকজন, হ্যাঁ, এই দালাল যেটা আপনার চক্রটা একটা সাধারণত চক্করতে থাকবে আরেকটা, না। যেটা ইয়ে ভ্যারি ভ্যারি মানে ভ্যারি করে অনেক, ঠিক আছে? একটা থেকে আরেকটা যখন চলে যাচ্ছে, সেখান থেকে যখন আরেকটা চলে আসছে, তখন ওই মেন যে উৎপাদন করছে সে তখন কিন্তু ঠকছে, ঠিক আছে? এই জিনিসটা যাতে না এই হয়। জিনিসটা যাতে না থাকে আমরা চেষ্টা করছি। আর বিষয় হচ্ছে কি যে অ্যাজ এ টেকনোলজি রিসার্চার হিসেবে আমি কাজ করতেছি, অ্যাজ এ টেকনোলজি রিসার্চার হিসেবে, এবং বিভিন্ন মানুষের সাথে আমার কথা হয়, বিভিন্ন মানুষকে আইডিয়া দেই। বাট আমি বাংলাদেশে এসেছি অ্যাবাউট হচ্ছে আপনার 7 মান্থ, আর হচ্ছে 7 থেকে 8 মাসের মতো বাংলাদেশে এসেছি, বুঝতে পেরেছেন? আমি দেশের বাইরে ছিলাম, ওইখানে আমার প্রজেক্ট গুলো আমি কমপ্লিট করতে পারছিলাম না, এর কারণে বাংলাদেশে এসেছি। বাংলাদেশে হোপসো ভালো কিছু একটা হবে। 3 ইয়ার্স, নেক্সট 3 ইয়ার্স আমি বাংলাদেশে কাজ করব, দেন আই উইল সুইচ ব্যাক টু, আমি ইউএসএ তে ফিরে যাব হচ্ছে আপনার 2023-তে। তা আমাদের জন্য তো এটা ভালো সংবাদ তো। আগামী 3 বছর আমি বাংলাদেশে কাজ করতেছি এবং এর মাঝে হচ্ছে আপনার প্রথম ইয়াতেই মানে কাজ করতেছি হচ্ছে সরকারের হচ্ছে সফট স্কিল নিয়ে আমি কাজ করছি। তো আশা করি হচ্ছে আগামী 2 থেকে 3 বছর বাংলাদেশে কাজ করবো, দেন মানে ইউএসএ ফিরে যাবো এবং সিলিকন ভ্যালিতে, আমার ইচ্ছা আছে সিলিকন ভ্যালিতে কাজ করার, বুঝতে পেরেছেন? তো এর কারণেই হচ্ছে টেকনোলজি নিয়ে এত ঘাটাঘাটি করি, আর মানুষ ক্ষুদ্র, স্বপ্ন অনেক বড়, ওইভাবেই নিজেকে প্রিপেয়ার করছি এবং কাজ করছি। তো আপনাদের জাস্টের প্রফেসরদের সাথে আমার কথা হয়, প্রফেসর গালিব স্যার এবং প্রফেসর নাজমুল স্যার, এদের সাথে আমার কথা হয়, বুঝতে পেরেছেন? আমাদের জন্য যদি একটা মার্কেট তৈরি করা যায়, যারা ফ্রিল্যান্সার, মনে করেন যে আমাদের জন্য যেমন ফাইবার বা আপওয়ার্ক,
বা মনে করেন এইসব তো মনে করেন যে আছেই। তাছাড়া মনে করেন যে আমাদের এই আমরা যারাই মনে করেন কাজ শিখছি, টুকটাক করে মনে করেন দেখা গেছে আমরা এই যে কাজগুলো হোমওয়ার্ক গুলো জমা দিচ্ছি, বা আমরা যে এই টুকটাক যাদের যে অভিজ্ঞতা আছে, এক্সপিরিয়েন্স আছে, তারা দিয়ে যদি মনে করেন আর আমাদের যেমন মুশিফ স্যার আছে বা এরকম যারা অত্যাধিক এক্সপার্ট, যারা মনে করেন কাজ নিয়ে আসতে পারে, নামাতে পারে, ওনারা যদি দেখা গেছে একটা ফিল্ড তৈরি করে, কাজগুলো নামায়, দেখা গেলো আমাদের 10 জন দিয়ে করালো, 10 জন দিয়ে করানোর পরে দেখা গেছে 2 জনেরটা ওনার মনে হলো যে না এটা দেয়া যায়। এইভাবে যদি মনে করেন, কারণ আমরা প্রথম দিকে তো বেশ আমরা একটা সমস্যা ফিল করছি, যদি ওনারা যদি প্রথম এইভাবে দিকে একটু ধকল যাবে, আর মেন্টর এইগুলাকে আপনাদের যাদের যে মেন্টর আছে, মেন্টর গুলা যদি হেল্প না করে তাহলে আপনার একটু বিপদে পড়ে যাবে। ওই জন্য বলছি যে তারা যদি একটা ফিল্ড তৈরি করে কাজ নামায় দেন, আমাদের দিকে করায় নাই, মধ্যে পড়ে ওনারা যদি একটু ওনারা যে বাইরের যে ইয়েটা কমিউনিকেটটা বা কাজ নিয়ে আসা, ওনারা যদি এটা করে, তাহলে আমার মনে হয় এটা আরো মানে দ্রুত এবং আরো মানে উপকৃত হবে অনেকে, বুঝছেন? হ্যাঁ, অনেক সেটাই। এখন দূরত্ব আমাদের এই যে ব্যাচে মনে করেন কতজন, 40 জনের উপরে মনে করেন ছিল, কিন্তু দেখা গেছে আস্তে আস্তে কিন্তু কমে গেছে। কারণ সে যখন বুঝছে যে না এটা আমার বিষয় না, তখন কিন্তু সে ইন্টারেস্ট হারা যাচ্ছে। কিন্তু যদি না হতো যে নগদে বিশ্বাসী, বা সে তো নগদে বিশ্বাসী, বুঝছেন, হ্যাঁ, দেখা গেছে নগদে এর না, সাথে সাথে এখানে ইনকাম থাকতো। এখানে আরেকটা কিন্তু এই বিষয় মজাটা খায়রুল বুঝার আগে, ইসলাম। এতে কিন্তু মজা আছে, কিন্তু এই মজাটা বুঝার আগেই তারা মনে করছে যে না এতে মনে আমার এটা বিষয় আমার না। দিয়ে হবে না, হ্যাঁ, এটা আমার কিন্তু দিয়ে হবে না। তারা কিন্তু এটা শেষ পর্যন্ত কিন্তু থাকছে না, থাকা উচিত ছিল, ঠিক আছে? তারা কিন্তু অনেক কিছু মিস করেছে, যারা হ্যাঁ, শেষ পর্যন্ত যারা থাকেনি তারা কিন্তু অনেক কিছু মিস করে। তারা হয়তো চিন্তা করতে পারে যে শুধুমাত্র আমি এসেছি আর্ন করার জন্য, নট লাইক দ্যাট। হ্যাঁ, আর্ন আপনার একটা অবশ্যই লং টার্ম একটা থিঙ্কিং থাকতে হবে। মানে যে লং টার্ম থিঙ্কিং হলে হয় কি, আপনি আর্নও করবেন, লার্নও করবেন, আর্নও করবেন, বুঝতে পেরেছেন? আপনি যদি শর্ট টাইমে 6 মাসের মধ্যে 3 মাসের মধ্যে যদি আপনি আর্ন করতে যান, এটা আপনি আর্ন করতে পারবেন, বাট আপনি দেখা যায় যে 6 মাসই টিকে থাকতে পারতেছেন, লং পারবেন না। টার্মে হ্যাঁ, আপনি মার্কেটে টিকে থাকতে পারবেন না। হ্যাঁ, আমার তো রিসার্চ দরকার এইসব করতে গেলে। রিসোর্স দরকার, হ্যাঁ। রিসোর্স না হলে তো আমি তো ইয়ে সাঁতারের মতো মানে সমুদ্রের মধ্যে আমি পড়ে একটা গেলাম, কোথাও আমি কুল কিনারা পাবো না, তাই না? ঠিক এখন আছে। আসলে কি যে আপনার মানে প্রত্যেকটা আমি মানে যত মেন্টরের সাথে আমি রিসার্চ যত দেখেছি, এবং প্রত্যেকটা মেন্টর বা ওয়ার্ল্ডে যত বড় বড় মাপের আর কি যাদের সাথে আমি মানে ইয়ে করেছি বা দেখেছি, আমি যে জিনিসটা দেখেছি সেটা হচ্ছে কি যে সবাই মানে লং টার্মের কথা বলে, কেউ শর্ট টার্মের কথা বলে না। বাট আমাদের বাঙালিদের মধ্যে একটা জিনিস যেটা আছে কাজ করে, সেটা হচ্ছে কি যে আমরা খুব অল্পতে পেতে চাই, অল্পতে, বুঝতে পেরেছেন? আমাদের তো পরিশ্রম এটা করবো জেনেটিক না, ভাবে অল্পতে চলে পেতে আসছে, চাই, বুঝছেন, আমাদের বুঝতে ওই ছোট পেরেছেন? ওই সব মিলাই টেলাই সব মানে দেখা গেছে যে শিক্ষক সে আইটি সেক্টরের ওই ইয়ে না, কিন্তু দেখা গেছে শিক্ষকের কিন্তু উচিত ছিল আগে আইটি সেক্টরটা ভালো জানা। আর কিন্তু দেখা গেল সে এটা বোঝানো যতই হয়, হয়তো সরকার থেকে তার দেওয়া হয়েছে, প্রজেক্টর দেওয়া হয়েছে, ল্যাপটপ দেওয়া হয়েছে, কিন্তু ওই দেখা গেছে প্রিন্টার ওইভাবে পড়ে রয়েছে। যদি দেখা যায় স্কুল ভিজিট করা হয়, যেখানে বেস মানে ওই নেক্সট জেনারেশন তো ওখান থেকে স্কুল থেকেই তো আসবে, তাই না? কিন্তু ওই বেস গুলো দেখা রাইট। গেছে সেটা পড়ে রয়েছে। হয়তো মনে করেন যে কোনো কোনো জায়গায় জাতীয় সঙ্গীতটাই ল্যাপটপে হচ্ছে, এই মনে করেন যে আইটি হয়ে গেছে, ঠিক আছে? এই জাতীয় সঙ্গীতটা বাজাচ্ছে ল্যাপটপে, এই মনে করেন যে ল্যাপটপের ব্যবহার হচ্ছে, হ্যাঁ, এতটুকুই। কিন্তু ওইভাবে মানে এটার যে পুরো যে সরকার ট্রেনিং দিচ্ছে, বা দুটো শিক্ষকের যে ট্রেনিং করায় নিয়ে আসলো, তারা যে ওইটা কি করছে, ওই ওই জিনিসগুলো আদৌ বেঁচে আছে কিনা, এইগুলো তারা মানে সরকার থেকে উদ্যোগ নিচ্ছে, মানে প্রতিষ্ঠান থেকে উদ্যোগ নিচ্ছে না, ঠিক আছে? আর সরকার কি করবে? উচিত ছিল শিক্ষকদের নিজের থেকে, এটা তাদের দায় যে না আমার ছাত্র, আমার স্টুডেন্ট, আমার এই বাচ্চারা, এদের এটা দরকার আছে, তাহলে যে মনে করতো। কিন্তু এইটা তো নিজেরাই তো বুঝতে চায় না, তাও অন্যদের বুঝাবে কি? একটা ঝামেলার জিনিস। কম্পিউটার মাউস ধরলে তাহলে উরে বাবা কি জিনিস চড়ে যায়। না, এখানে বিষয় হচ্ছে কি যে এরকমই হ্যাঁ, আপনি এরকমই এখন এইরকম হ্যাঁ, অবস্থা। এরকমই অবস্থা। আর বিষয় হচ্ছে কি যে আপনার কোনো জিনিসের দেওয়ার পর ওটা জিনিসের হচ্ছে আপনার ইয়ে করতে হবে যে
জাস্ট মনিটর করতে হবে, মনিটর রাখাটা জরুরি। হ্যাঁ, আমাদের ওই যে মনে করেন যে কিছু কিছু উদ্যোগ, যেমন ওই যে সিসি ক্যামেরাগুলো, এই টেকনোলজিটা যদি সরকার নিজ হাতে নেয়, যে না সিসি ক্যামেরাগুলো সব মনিটরিং সরকারিভাবে, সরকারি তদারকি থাকবে, তাহলে কিন্তু দেখা গেছে যে অনেক টাইট হয়ে যাবে, যে কোন অফিসে কি হচ্ছে না, যে কোনো, যেমন আমাদেরই মনে করেন এখানে যদি যে স্টুডেন্টগুলো আসছে না আসছে, ঠিক আছে, এখানে কিন্তু এই যে ক্যামেরার মাধ্যমে কিন্তু প্রেজেন্ট দেখা যাচ্ছে, ঠিক আছে। তো ওরকম সিসি ক্যামেরায় এমন থাকবে যে ওই উপর থেকে দেখতে পারবে যে না আমার কোন যে কোনো সময় অফিস আওয়ারে যে কোনো সময় সে মানে সরকার ক্ষমতা রাখবে যে না দেখার যে কোথায় কি হচ্ছে। তখন দেখা গেছে মানুষ থাকুক না থাকুক, এই যে যশোর পৌরসভায় যখন হলো আপনার ক্যামেরা বসানো হলো, তখন দেখা গেছে মানুষ কিন্তু ওই ঠিক 9টার সময় উপস্থিত হতো, এখন মানে প্রেজেন্ট দিত, বুঝছেন, উপস্থিত হতো, ঠিক আছে, আবার ঠিক টাইম মতো বেরোতো। হ্যাঁ, ভেতর সে গল্প করুক আর যাই করুক, কিন্তু ওই যে ক্যামেরা বসাইছে মানুষ ভয়ে কাজ করছে, ঠিক আছে। এরকম আস্তে আস্তে এই জিনিসগুলো যদি প্রথম দিকে যদি একটু তাদেরকে নিয়মের মধ্যে আনা হয়, ঠিক আছে, আমাদেরকে যদি নিয়মের মধ্যে আনা হয়, তখন দেখা গেছে যে আমরাও কিন্তু দেখা গেছে একসময় যে যখন এটা আমরা শিখে যাব, তখন দেখা গেছে আমরাও কিন্তু আরো জানার, কারণ আগে মানুষ আমার মনে হয় না স্মার্টফোন ব্যবহার করতে পারবে এটা মানুষ কল্পনা করতে পারে না, ঠিক আছে। আগে মনে করছে আমাদের বাটন নিতে পারি না আবার স্মার্টফোন, ঠিক আছে, কিন্তু এখন তো সম্ভব। না, এভরিথিং ইজ পসিবল, মানুষ পারে না এমন কোনো কিছু নেই, এভরিথিং ইজ পসিবল। আমাদেরকে একটু ওই গাইডের ভিতর নিতে হবে। এখানে আরেকটা বিষয় হচ্ছে কি যে আপনাকে ফিউচার সম্পর্কে যদি আপনি জানতে চান, আপনার কিন্তু এই ক্ষেত্রে ইন্টেলিজেন্সই দরকার। উইদাউট ইন্টেলিজেন্সি আপনি কিন্তু ফিউচারকে আপনি রিড করতে পারবেন না, ফিউচার কি আসতে যাচ্ছে। আর এটার মধ্যে আমার একটা ফিলিংস কাজ করে, এক্সাইটমেন্ট কাজ করে, যে আমি যখন নলেজ গেইন করি যে ফিউচার এরকম হবে, দেখা যায় যে মোস্ট অফ দ্য টাইমে দেখা যায় যে প্রেডিকশনটা মানে যে 90% এর মতো প্রেডিকশন হয়, ঠিক বুঝতে পেরেছেন, 90% এর মতো প্রেডিকশন হয় যে এরকম। এই যে সেই আমি জন্য প্রিপেয়ার করছি। কয়েকদিন আগে তো দেখলাম যে 6G যে প্রযুক্তিটা আসছে, ওইটা দেখা যাচ্ছে যে গতি, সেটা বর্তমান যে গতি আছে তার চেয়ে 1000 গুণ ফাস্ট হবে। কল্পনা করা যায়? এটা তো একটা বিশাল ব্যাপার যে প্রযুক্তি কত দ্রুত আর কি বদলায় যাচ্ছে। প্রযুক্তি, আপনি যদিও থেমে আছেন, কিন্তু প্রযুক্তির গতিতেই কিন্তু আগাচ্ছে। আমি থেমে থাকতে প্রযুক্তি যে একবারে থেমে থাকবে তা না, প্রযুক্তির গতিতে আগাচ্ছে। কিন্তু আমরা তো ব্যবহার শিখছি না। আমাদের মনে করেন এখন একটা ভালো একটা মনে করেন 6GB একটা র্যাম যদি কিনতে হয়, দেখা গেছে 20,000 বাজেট করতে হবে। মানে কম্পিউটারের দাম দেখা গেছে 10,000 টাকা, একটা মোবাইলের দাম হয়ে গেছে হলো 30,000 টাকা, এরকম হয়ে গেছে। এখন আসলে কি আরেকটা বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করি, কম্পিউটারের চেয়ে মোবাইলটাই হবে এখন সুপার কম্পিউটার, বুঝছেন, মোবাইল দিয়ে আপনি সবকিছু করতে পারবেন, এরকম কিছু আসতেছে, বুঝতে পেরেছেন, মোবাইলটা হবে সুপার কম্পিউটারের মতো। হ্যাঁ, যেমন এই এতে তো ল্যাপটপে বা ডেস্কটপে তো সম্ভব না, কিন্তু দেখা যাচ্ছে মোবাইলে সম্ভব। মোবাইলে এখন ল্যাপটপ কম্পিউটার, এই যে ফোনের যে ইয়াটা, এটা এই ধারণাটা কিন্তু আপনার ল্যাপটপ থেকেই এসেছে, বুঝতে পেরেছেন, টেকনোলজি। হ্যাঁ, ল্যাপটপ থেকে যে এরকমটা এসেছে, ল্যাপটপ মানে যে যখন স্ক্রিনের টেকনোলজি কিন্তু এইভাবেই এসেছে, এবং ভবিষ্যতে আশা করি আমরা আরো কিছু টেকনোলজি দেখতে পারবো। আর আপনারা যদি আমার সাথে কানেক্টেড থাকেন লিঙ্কডইনে কিংবা ফেসবুকে, তাহলে কিছু কিছু ভিডিও আপনারা পরবর্তীতে দেখতে পারবেন, কিংবা কিছু কিছু জিনিস আমি যে জিনিসগুলো শেয়ার করি আপনারা এই জিনিসগুলো দেখতে পারবেন, বুঝতে পেরেছেন। বাট আমি বলছি না যে আই এম নট দ্য ইন্টেলিজেন্ট ওয়ান, আমি কিন্তু ইন্টেলিজেন্ট ওয়ান না, বাট আমি জানার চেষ্টা করি ফ্রম মাই কিউরিওসিটি। আমার কৌতূহলটা সবসময় মানে নেক্সট লেভেলের কাজ করে, যে ভবিষ্যতে আমি কি কি দেখতে যাচ্ছি, বা ভবিষ্যতে কিসের সাথে আমরা কাজ করব। ইয়েতে আমি কয়েকদিন আগে একটা দেখছিলাম যে মোবাইলের এমন একটা ভার্চুয়াল একটা মানে ক্যামেরা গুলো ইউজ করে আপনার দেখা যাচ্ছে যে 3D একটা 3D যে কোনো জিনিস তৈরি করা যাচ্ছে। আমি এরকম করে রেখে দিচ্ছি, কিন্তু দেখা গেছে ওইটা কিন্তু আসলে অবস্থান নেই, কিন্তু যখন ওই ক্যামেরাটা ওইখানে আসছে তখনই ওই জিনিসটা
মানে শো করছে, দেখা যায় একজন ক্রিকেট খেলছে, আসলে কিন্তু এখানে কেউ ক্রিকেট খেলছে না, না কিন্তু না মোবাইল ওই সফটওয়্যার এমন ভাবে করে আছে যখনই ক্যামেরাটা ওইখানে শো করা হচ্ছে, দেখা যাচ্ছে ওইখানে ক্রিকেট অরিজিনালি ওখানে ক্রিকেট খেলছে। এটা এই যে হচ্ছে আপনার ভার্চুয়াল রিয়েলিটি হ্যাঁ, হিসেবে এটা, হ্যাঁ ভার্চুয়াল রিয়েলিটি। এটা কিন্তু মোবাইলে তো আছে আপনার, যেগুলো আপনার 3 GB র্যাম বা 4 GB র্যাম এগুলো দিয়ে এগুলো তৈরি করা যায়। আমি ওই ইয়েতে দেখছিলাম ভিডিওটায়। আচ্ছা ঠিক আছে, আমরা একটা প্রেয়ার ব্রেকে যাচ্ছি 5:05 থেকে 5:20 পর্যন্ত, বুঝতে পেরেছেন? তারপরে এসে আমরা অ্যাটেন্ডেন্স নেব এবং আমাদের যতটুকু সেশন বাকি আছে সেশনটা নিয়ে আলোচনা করবো, ঠিক আছে? ওকে। আর কার নেট ভালো, কার আপনাদের মধ্যে নেট স্টেবল আছে কার? আমার আছে, কিন্তু আমার এই যে রাস্তার সাইডে তো প্রচুর মানে বাসে গাড়ির শব্দ, গাড়ির শব্দ এখানে প্রচুর, আচ্ছা আমি যানবাহনের শব্দ। যানবাহনের শব্দ। যে অবস্থা আজ যেটা আমার রাত ফিরে গেছে ঠিক আছে আপনারা সবাই তাহলে, আমার হয়তো এখানে আমার ফোনের চার্জিং ব্যাকআপ আছে হচ্ছে আপনার কত পার্সেন্ট বললাম তো, আমার চার্জিং ব্যাকআপ আছে 35%। একটা কাজ করা যায়, আপনাদের অ্যাটেন্ডেন্সটা আমি নিয়ে নেই, হ্যাঁ পরবর্তীতে যদি ইয়ে হয় অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেব। অ্যাটেন্ডেন্সটা তাহলে নিয়ে নিই, তারপরে প্রেয়ার ব্রেকে যাই, কি বলেন? ইলেকট্রিসিটি খুব ইয়ে করছে, আর সারা বাংলাদেশে বৃষ্টি হচ্ছে, বুঝতে পেরেছেন? আমাদের এখানেও তো মেঘ টেঘ বৃষ্টি হচ্ছে, আবার ইয়ে হচ্ছে। যশোরও তো আপনার বৃষ্টি হচ্ছে, আবার থেমে থেমে বৃষ্টি হচ্ছে আর কি। এখন বৃষ্টি আমাদের হচ্ছে, এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে আমাদের এখানে। কিন্তু আমাদের এখানে কারেন্টটা ভালো থাকছে। আমাদের এখানে কারেন্টে ডিস্টার্ব করছে। আমাদের ওই যে ডিজিটাল মিটার দেবে তো ওই জন্য। ডিজিটাল মিটার দিবে? ওই জন্য ডিজিটাল মিটার কি, ওটা কি আপনার প্রিপেইড? ওই আর কি প্রিপেড, হ্যাঁ প্রিপেড মিটার দেবে তো ওই জন্য কারেন্ট। প্রিপেড মিটারে আপনাকে টাকা দিয়ে তারপর রোল রয়েছে মোবাইলের মতো, হ্যাঁ বুঝতে পেরেছেন? আগে পে করেন পরে ব্যবহার করেন, পরে ব্যবহার। সেলফ সার্ভিস। এই মিটার গুলো নাকি তাড়াতাড়ি ঘোরে, নাকি বিল বেশি আসে নাকি, মানুষের ধারণা আর কি যে না, এটা মিটার গুলো তাড়াতাড়ি ঘুরলে বিল বেশি আসে, এটা মানুষের ধারণা তো কত ধারণাই হয়। নতুন কিছু আসলে মানুষের ধারণা হচ্ছে মানে বিভিন্ন রকম রিউমার হয়, এটা শুধু বাংলাদেশে হয় না, কিছু টেকনোলজি আসলে বাংলাদেশে এটা হয়, বুঝতে পেরেছেন? বাংলাদেশে মানুষের মুখে মুখে বিভিন্ন যে এটা এত বিদ্যুৎ খাচ্ছে, হ্যাঁ এটা সরকার চুরি করছে, নট লাইক দ্যাট, এরকম আসলে কিছুই না।
সবাই কি দেখতে পাচ্ছেন? না এখন আসে নাই তো। পেয়েছেন? এখন মানে শুধু নামটা আসছে, মানে শেয়ারিং এখনো ইয়ে আছে, ডিসপ্লেটা আসে নাই, জাস্ট ইয়েটা আসছে, স্টার্ট স্ক্রিন শেয়ারিং এটা লেখা আছে। সবাই দেখতে পাচ্ছেন? জি, ওই প্রেজেন্ট শিট। শ্রেষ্ঠ চন্দ্র আজকে ছিল, রাইট? কত নাম্বার? জি ছিল প্রথম দিকে। ঈশ্বর জাহান ঐশী ছিল। এটা ফ্রিজ করে নিতে পারেন, তাহলে আপনার জন্য সুবিধা হবে। ফ্রিজ, এটা সম্ভবত ভিউয়ের মধ্যে। হ্যাঁ, ওই কার্সর রাখেন, কোথাও না রাখলে অত বুঝতে পারবেন না। এই নামের পরে রেখে দেন, নামের পরে রোতে রেখে দেন, এই ঘরে রেখে দেন, নামের পরে এই ফোনের ঘরে রেখে দেন। হ্যাঁ এখানে এবার ইয়ে করেন, ওই একটা ঘরে রাখলে হয়। ওই উপরে আবার দেখতে পারবেন ও টাইটেল গুলো, তারিখটা দেখতে পারবেন না, তারিখটা দেখতে পারবেন না। তারিখটা দেখতে পারবো না। না ফ্রিজ হ্যাঁ ওইখানে রাখেন, এই ফোনের ঘরে রাখেন। হ্যাঁ ফোনের ঘরে একটা ক্লিক করেন, হ্যাঁ ওখানে একটা ক্লিক করেন, হ্যাঁ একটা ক্লিক করেন, হ্যাঁ এবার আপনি ফ্রিজ করেন। এবার ফ্রিজ করে দেব। হ্যাঁ তাহলে ওর উপর পাশে ডান পাশে সব টোটাল কি কলাম কি টোটাল? ওটা আপ টু কারেন্ট রো, আপ টু কারেন্ট কলাম ই, কারেন্ট কলাম, কারেন্ট রো। এখন আসছে? এখন এখন দেখা যাচ্ছে, রাইট? কে কে আছেন? শ্রেষ্ঠ চন্দ্র আজকে ছিল, রাইট? হ্যাঁ ছিল, শিশির ছিল, এসকে শিশির। দেন কে ছিল? ঈশ্বর জাহান ঐশী ছিল। শিশির ছিল, এসকে শিশির। এসকে শিশির ছিল না? নূরজাহান ছিল। আমি তো এখন আছি। নূরজাহান তো আছে। রিদম বিশ্বাস ছিল, রাইট? হ্যাঁ ছিল। তারপরের জন্য ছিল ওই যে সাদি কিং নাকি যেন, শাহরুখ সাদিক কিং, উনি ছিল, একটু আসছিল। আর কে কে ছিল? তুহিন ছিল। তুহিন কত নম্বরে? শাহরুখ সাদিক কিং এটা ছিল, উনি ছিল।
হ্যাঁ, এটা তো দিয়েছি দিছে তো, নাকি? দিয়েছি তো, হ্যাঁ দিয়েছি তো। আর তুহিন কত নম্বরে? তুহিন তো নিচে আছে না? সবার শেষে শিবম ভাই। ইসমাইল তুহিন। স্যার আমিও ছিলাম 20 নম্বর। আপনি ছিলেন? হ্যাঁ, এই যে 20 নম্বর। আচ্ছা, 20 নম্বর না? স্যার আমি তো অ্যাবসেন্ট ছিলাম না কোনোদিন, আমার আগে এ লেখা কেন? আমি তো এই পর্যন্ত প্রত্যেকটা ক্লাস করেছি। আচ্ছা, আর কোথায় আপনার কি মানে আর কোথাও ইয়ে আছে, অ্যাবসেন্ট আছে? হয়তো না। আচ্ছা, আর কেউ বাদ করেছেন? আর রিদম বিশ্বাস তো দিয়েছেন। দিয়েছে তো। শরীফুল ছিল তো, শরীফুল। আর কেউ আসে নাই? হ্যাঁ, ও শরীফুল ভাই ইয়ে, ছিল। কি যেন নাম ওই ভাইয়ের নাম? শরীফুল ভাইয়া, শরীফুল ভাইয়া। হ্যাঁ আমি উপরে মনে আছি তো, এখনো আছি। শরীফুল ভাইকে দিয়ে দিছি তো। আছি, আমার দিয়েছে স্যার। আর কেউ আসে নাই মনে হয়। আর কেউ আসে নাই? ও ইয়ে আসছিল, কি যেন নাম? কি আসছিল? বলতেছি আবরার ছিল, বলতেছি। আবরার ছিল। আবরার, হ্যাঁ আবরার, আবরার। সবাই একটু একটু করে এসে এসে চলে গেছে তো, নাম মনে করা কষ্টকর। আবরার, ওই সৈয়দ আবরার, ওইটা হলো 19 নম্বর মনে হয়। কোথায় যেন দেখলাম আবরার? 19। দিয়ে দিয়েছি। আর কেউ বাকি আছে? আর কেউ কি বাকি আছেন? 19 নাম্বার, 19 নাম্বার সৈয়দ আবরার হোসেন, 19। আর কেউ কি বাকি আছে? হ্যাঁ, 19 নম্বর দিয়ে। আর কেউ কি বাকি আছে? তো দেখা যাচ্ছে না। স্যারই টোটালি চলে যাচ্ছে, তাহলে স্টুডেন্ট কি করবে? মশা মাছি মারবে আর কি। এই তুহিন ক্লাসে নাই তুমি? হ্যালো। হ্যালো। হ্যাঁ, তুহিন কই? দাঁড়া, ওর নামটা চেঞ্জ করে দেওয়ার দরকার। নামটা চেঞ্জ করে, পুরো নামের জন্য অনেক সময় বোঝা যায় না। নামটা চেঞ্জ করে ফাঁকা দিয়ে দিলাম, তো নিল না তো। মিস্টার টি দিয়ে দিই, MR.T, মিস্টার টি। কেমন লাগছে ওর নামটা? তুহিন, তুমি কি আসো ভাই? এবার বোঝা যাচ্ছে অরিজিনালি নেই, বুঝছেন? তুহিন ভাইয়া। আচ্ছা, মিস্টার টি দেখলি মন খারাপ করতে পারে, শুধু টি দিয়ে দিল। তুহিন ভাইয়া আসেন। নেই, ওর ডাক শুনবে না।
স্যার গ্রুপে মেসেজ দিছে, দুইজনই শুধু কাজ পাচ্ছে, অন্যরা কি করছেন? অন্যরা আর কি, ক্লায়েন্টরা পছন্দ করতে পারছে না অন্যদের কাউরে, সহ্য করতে পারছে না। আহ, আচ্ছা, তাহলে অ্যাটেন্ডেন্স আর কেউ বাদ পড়েছেন? অ্যাটেন্ডেন্স, না আর কেউ বাদ নেই, আচ্ছা বিনিতা মডেল আসছে, বিনিতা মডেলটা মনে হয় দেওয়া হয় নাই। দেওয়া হয়নি, হ্যাঁ হুম, ওনারটা বাদ গেছে সম্ভবত। তা বাদ গেছে। কি প্রেজেন্ট নিতে চাচ্ছে কিনা আগে একটু শোনেন স্যার। বিনিতা মডেল, আপনি কি প্রেজেন্ট নিতে চাচ্ছেন? জি স্যার। আচ্ছা, তাহলে আপনাকে প্রেজেন্ট দিয়ে সবাই কি শুনতে পাচ্ছেন আমাকে? জি শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমার মানে ফোনের ব্যাকআপ শেষের দিকে, ফোনের ব্যাকআপ 10% আছে, তো সবাই ভালো থাকবেন। আমরা সেশন আজকে এখানে, আর বিনিতা মডেল আপনার অ্যাটেন্ডেন্স আমি দিয়ে দিয়েছি। শেষ। হ্যাঁ, আচ্ছা ক্লাস স্যার। বলতে আসলে আমার ল্যাপটপ আপনার, আমার এখানে ইলেকট্রিসিটি নেই তো প্রায় 1.5 থেকে 2 ঘন্টার মতো, বুঝতে পেরেছেন? সো ব্যাকআপ শেষ, সো সবাই ভালো থাকবেন। আর কারো কোনো যদি প্রয়োজন হয় তাহলে আমাকে নক করবেন, ফেসবুকে নক করবেন এবং মানে মেইলে নক করবেন, ঠিক আছে? আপনিও ভালো থাকবেন। ওকে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।